আচ্ছা আহসান ভাই, আপনি তো প্রফেসর মানুষ। আমি কিন্তু একেবারে প্রস্তুতিহীন অবস্থায় বসছি। আপনার সাথে তো অনেক তথ্য থাকে। আপনার কাছে তো এক্সপেরিয়েন্স ভরা। So we're going to start now. আপনি এক্সপেরিয়েন্স থেকে একটু বললেই পুরো হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়েলকাম টু কিউকিউ এশিয়া লিমিটেডের ভার্চুয়াল স্টুডিওতে। আমি সাইফ আছি আপনাদের সাথে এই মুহূর্তে সিঙ্গাপুর থেকে। কেমন আছেন এই প্রশ্ন এখন আর নাই করি, কারণ সমগ্র বিশ্বময় মানুষ আজ করোনা ভাইরাসের মরণ ছোবলে দিশাহারা। বরং আশা করব আপনি সুস্থ আছেন, ভালো আছেন এবং সব থেকে বড় কথা বাসায় আছেন। করোনা ভাইরাসের আপডেট আজকে যদি আমরা দেখি, জন হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী এই পর্যন্ত সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 27,52,541 জন, মৃত্যুবরণ করেছেন 1,92,251 জন এবং এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7,58,187 জন। আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আজকে বাংলাদেশে সংক্রমিত হয়েছেন টোটাল 503 জন এবং নতুন করে মৃত্যুবরণ করেছেন 4 জন। তো সর্বমোট মৃত্যুবরণ করেছেন 131 জন এবং টোটাল সংক্রমণের সংখ্যা 4,689 জন। পাশাপাশি আসার কথা হচ্ছে আগামীকাল থেকে আমাদের মাহে রমজান শুরু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রহমতের 10 দিনে আমরা সবাই প্রবেশ করবো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই এই দোয়াই করি যেন আমাদের এই বৈশ্বিক মহামারী থেকে উনি আমাদের খুব দ্রুতই পরিত্রাণ দেন। কিউকিউ এশিয়া লিমিটেডের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের ফ্রন্টলাইনার যোদ্ধাদের জন্য, আমাদের ডাক্তার, নার্স, হসপিটাল স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, গভর্নমেন্ট অফিসার, পুলিশ বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, সাংবাদিক যারা ডোর টু ডোর ফুড ডেলিভারি দিচ্ছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট এই বৈশ্বিক মহামারীতে এই ক্রান্তি লগ্নে আমাদেরকে যারা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন আমাদের ব্যাংকার্সরা। আজকের এই লাইভ সেশনটি আমাদের এই ফ্রন্টলাইনের যোদ্ধাদের জন্য আমরা ডেডিকেট করছি। এই মুহূর্তে আপনারা যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই লাইভটি শেয়ার করবেন এবং পরবর্তী কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন এবং মন্তব্যগুলো করবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন যাতে আগামী দিনে কিউকিউ এশিয়া লিমিটেডের সকল প্রোগ্রাম এবং কার্যক্রম সম্পর্কে আপনারা সব ধরনের আপডেট পেতে পারেন। আমাদের সাথে এই মুহূর্তে লাইভ পার্টিসিপেন্ট আছেন অ্যাজ প্রমিসড। 10 জন এখনো আমাদের সাথে যুক্ত হননি কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে, বাট আশা করব তারা খুব দ্রুতই আমাদের সাথে জয়েন করবেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনের আগেই। যাদের আমরা এই লাইভটাতে নিতে পারিনি, আমাদের প্রচুর ইমেল এসেছে, প্রচুর রেজিস্ট্রেশন আমরা পেয়েছি, দুর্ভাগ্যবশত আমরা সবাইকে নিতে পারিনি। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক নজরে আমাদের আজকের লাইভ সেশনের সামারিটা বলে দিচ্ছি। আমরা প্রথমেই আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে তাদের মূল্যবান বক্তব্য শুনবো এবং তারপরে আমরা চলে যাব আমাদের সাথে যারা এই মুহূর্তে লাইভ আছেন তাদের কাছে, তাদের কোশ্চেন আমরা নিব সম্মানিত অতিথিদের জন্য এবং তার ঠিক পরপরই আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে যারা কমেন্ট করবেন, যারা কোশ্চেন করবেন তাদের কোশ্চেনগুলো আমাদের সম্মানিত অতিথিদের কাছে প্লেস করার জন্য। বিশ্ব অর্থনীতি আজ ক্রান্তিকাল পার করছে। আগামী দিনের এক অনিশ্চয়তা আমরা সবাই মুখোমুখি। বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়। 2008 সালে বৈশ্বিক মন্দার ঢেউ আমাদের খুব একটা ছুঁতে পারেনি, কিন্তু বলা হচ্ছে এবারের বৈশ্বিক মন্দার কালো ছায়া আমাদের অর্থনীতিকে ফেলবে দারুণ ঝুঁকির মুখে। বাংলাদেশের আর্থিক খাত তথা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এই ঝুঁকি কিভাবে মোকাবেলা করবে এখন সেটি আলোচনার বিষয়। আমাদের আজকের লাইভ সেশনের যে বিষয়টি ছিল পোস্ট কোভিড-19 ব্যাংকিং রিকভারি এবং তার উপর আমরা আজকে ফোকাস করব রিস্ক ম্যানেজমেন্টের উপর। এবং এই বিষয়ে আলোচনার জন্য অ্যাজ প্রমিসড অডিয়েন্সদের সাথে সরাসরি কথা বলার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকিং খাতের 3 জন বিশেষজ্ঞ। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি উপস্থিত আছেন প্রখ্যাত লেখক, অর্থনীতি বিশ্লেষক এবং বর্তমানে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাইনুদ্দিন আহমেদ স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, এই পরিস্থিতি যেমন থাকা সম্ভব অতটুকুই আছি। ভালো বলা যাবে কি? ভালো বলার কোনো স্কোপ নেই। এছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকিং সেক্টরের ভিত যাকে আমরা বলি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, যাকে সবাই আমরা এক নামে বিআইবিএম নামে চিনি। সেই বিআইবিএম এর দুজন অধ্যাপক সরাসরি আলোচনায় অংশ নিতে উপস্থিত আছেন নান আদার দেন ডক্টর আহসান হাবিব, প্রফেসর সিলেকশন গ্রেড বিআইবিএম। স্যার আপনি কেমন আছেন? এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার নেহাল আহমেদ, প্রফেসর বিআইবিএম। স্যার আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন? ব্যক্তিগতভাবে শারীরিকভাবে ভালো আছি, বাট অবশ্যই
মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত সার্বিক পরিস্থিতির কারণে। স্বাভাবিক, আসলে আমরা সবাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কোভিড-19 বা করোনা ভাইরাস পরবর্তী বিশ্ব অর্থনীতি পরিস্থিতি এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং এ কি ধরনের ঝুঁকি আসবে, আর এই ঝুঁকি মোকাবেলার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, এবং আমরা এই কোশ্চেনটি যদি এইভাবে করি যে ব্যাংকিং অপারেশনাল বা ব্যাংকিং অপারেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি এই কোশ্চেনটি আমাদের সম্মানিত অতিথিদের কাছে উপস্থাপন করি, আমি অনুরোধ করব ফারুক মাইনুদ্দিন আহমেদ স্যারকে এই বিষয়ে আমাদেরকে কিছু বলার জন্য। প্রথম কথা হচ্ছে যে যদি কোভিড এর সাথে আমরা রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা এবং ব্যাংকের বিশেষ করে আমরা যদি এটাকে রিলেট করতে চাই, এটা অবশ্যই একটা নতুন ডাইমেনশন এখন এই পোস্ট কোভিড রিস্ক ম্যানেজমেন্ট ইস্যু। আজকের এটাই তো আমাদের মূল প্রতিপাদ্য আলোচনার বিষয়, তাই না? জি স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আসলে আপনারা জানেন আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু অনেকগুলো রিস্কের মধ্যে দিয়ে কিন্তু তাদের পথ পরিক্রমণ করছিল। সেই রিস্কগুলো আমরা সবাই জানি এবং সেই রিস্কের ডাইমেনশন, ইন্টেন্সিটি অফ দোজ রিস্ক, এটা নিয়ে আপনাদের সামনে নতুন করে বলার তেমন কিছু নেই, কারণ আপনারা সবাই জানেন। আমার জন্য এটা আবার নতুন ভাবে বলার কোনো স্কোপ নেই এবং প্রয়োজনও নেই আমি মনে করি। ইস্যুটা হচ্ছে যে পোস্ট কোভিড সিচুয়েশন ব্যাংকের জন্য আসলে কতখানি নতুন রিস্ক তৈরি করবে এবং সেটার পরিমাপ করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ আমরা অনেকেই বলছি যে ওয়াই 2008 ও 9 বলি কেন, আমরা 1930-এর মহামন্দার পরে যেটা বিশাল ডিপ্রেশন ছিল ওয়ার্ল্ড ওয়াইড এবং যেটা আমেরিকা থেকে শুরু হয়, 2008-9টাও আনফরচুনেটলি অর ইনসিডেন্টালি ইউএসএ থেকে শুরু হয়েছিল আফটার আপনার সেই সাবপ্রাইম মর্টগেজ ক্রাইসিসের পর থেকে। কিন্তু এইবারের যে কোভিড সিচুয়েশনে যে রিস্ক গুলো আসবে সেগুলা শুধু আনপ্রেসিডেন্টেড নয়, তার সাথে নতুন কিছু ডাইমেনশনও যোগ হবে। আমরা জানি 30-এর মহামন্দার কথা বলি, 30-এর মহামন্দার চেয়ে বড় মহামন্দা আসবে, এটা জাতিসংঘ থেকেও বলা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকেও বলা হয়েছে। কিন্তু এবার যে নতুন একটা রিস্ক কিংবা নতুন একটা ডাইমেনশন দেখা দিচ্ছে সেটা হচ্ছে হেলথ সেক্টর। 30-এর মহামন্দা কিংবা 2008-9-এর সময়কার যে ডিপ্রেশনের সিচুয়েশন, সেখানের সাথে কিন্তু এই ডাইমেনশনটি যুক্ত ছিল না হেলথ সেক্টর। আমরা সবাই দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা অলমাইটি একটা নেশন বলে জানতাম, সেই দেশটির হেলথ সেক্টরে যে বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আমরা আমাদের যে অস্তিত্ব, আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের হেলথ সেক্টর কিংবা সব সেক্টরের কথাই যদি বলে থাকি, যে ফ্রেজাইল অবস্থাতে আমরা আমেরিকাকে দেখে বুঝতে পারি এবং ধারণা করা উচিত যে এটা কতখানি একটা বিশাল ব্যাপ্তি নিয়ে আমাদের কাছে আসবে সামনে। আমাদের দেশে এখনো কিন্তু সরকারিভাবে কোভিড কিংবা আপনার এই এটাতে যে আমাদের এই এটার নাম কি, কোভিড তো না, কার একটা কি নাম আছে, আমি এই মুহূর্তে করোনা ভাইরাস, রাইট। এই করোনা ভাইরাসের যে মৃতের সংখ্যা কিন্তু এখনো সরকারি ভাবেই বলা হচ্ছে, কিন্তু আমরা আনঅফিসিয়ালি জানি যে এই মৃতের সংখ্যা নিশ্চয়ই বেশি হবে এবং এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলেছে যে বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী যে মৃতের সংখ্যা ঘোষণা করা হচ্ছে তার চাইতেও কিন্তু প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তো আমাদের ফিউচারে যে জিনিসটি আসবে সেটা আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা রিস্ক ম্যানেজমেন্টের যে অনেকগুলো আমরা দিতাম যে ফ্যাক্টরস অথবা যে অনেকগুলো উপাদান রিস্ক ম্যানেজমেন্টে ছিল, তার মধ্যে নতুন একটা উপাদান এখন যুক্ত হবে, সেটা হচ্ছে আপনার প্যান্ডেমিক রিস্ক। কারণ আমরা জানি এই জাতীয় প্যান্ডেমিক কিন্তু পৃথিবীতে প্রথম নয়, এর আগে অনেকবার এসছে, প্লেগ এসছে, কলেরা এসছে, স্মল পক্স এসছে, হামডিপ, সবগুলি টাইফয়েড এসছে। এবং বেশ কিছু থেকে নিউ ইয়র্কার পত্রিকায় একটা খুব ইনডেপথ স্টোরি ছিল যে কিভাবে শুরু হয়েছিল টাইফয়েড থেকে। তো সুতরাং
এই মহামারী কিন্তু অতীতেও এসছে, কিন্তু বর্তমান বিশ্বের যে প্রথম কথা হচ্ছে জনসংখ্যা সেই তখন সময় থেকে সেই 300-400 বছর আগের যে মহামারী ছিল তার চাইতে এটার বিস্তৃতি অনেক বেশি। কারণ কথা হচ্ছে যে বিশ্বের মানুষের ঘনত্ব বেড়েছে, জনসংখ্যার ঘনত্ব বেড়েছে, তার সাথে ইন্টারাকশন বেড়েছে, এবং মানুষে মানুষে অ্যাক্রস দ্য কন্টিনেন্টস, অ্যাক্রস দ্য কান্ট্রি, উইদিন দ্য কান্ট্রি, সবগুলোর মধ্যে কিন্তু মানুষের মধ্যে ইন্টারাকশনটা বেড়েছে। সুতরাং আগে যে প্যান্ডেমিক গুলোতে আপনার সোশ্যাল সংক্রমণের বিষয়টা ছিল না, সোশ্যাল ট্রান্সমিশনের বিষয়টার রিস্কটা কম ছিল, এখন কিন্তু এটা অনেক বেড়ে গেছে। তার প্রধান কারণ আমি প্রথমেই বলেছি, সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব এবং টু মাচ ইন্টারাকশন অ্যামং দ্য পিপল অ্যাক্রস দ্য কান্ট্রিজ, উইদিন দ্য কান্ট্রিজ অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সুতরাং এই সবচেয়ে একটা বড় রিস্ক যে সামনে দেখা দেবে, এটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো সেটা কিন্তু এই মুহূর্তে আমার ক্ষুদ্র মস্তিষ্কে আসে না। তবে এই রিস্কের মধ্যে আমার একটা জিনিস শুধুমাত্র পজিটিভ মনে হয়, সেটাকে আমি কোথায় পড়ছিলাম যে কোলেস্টেরল যেরকম দুই ধরনের আছে, কোলেস্টেরল, গুড কোলেস্টেরল আছে, ব্যাড কোলেস্টেরল আছে। সুতরাং এই যে আমরা এখন যেটার সামনে এখন মুখোমুখি, শিখছে এই রিস্কের মধ্যেও কিন্তু এই গুড এবং ব্যাড রিস্কের বিষয়টা আছে। কারণ কথা হচ্ছে যে গুড রিস্ক কোনটা? গুড রিস্ক হচ্ছে যেটার কারণে আমরা অনেক বেশি, যেটাকে আমরা ফোর্সি করতে পারি, যেটার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি এবং যার এগেনস্টে আমরা আমাদের গার্ড নিতে পারি, সেটাকে আমি অবশ্যই গুড রিস্ক বলবো। কারণ সেটা যে কোনো এন্টারপ্রাইজের জন্য, যে কোনো অর্গানাইজেশনের জন্য একটি দেয়াল তৈরি করার জন্য আমাদের সুযোগ দেয়, যেটাকে আমি গুড রিস্ক বলি। ব্যাড রিস্ক অফকোর্স ব্যাড কোলেস্টেরলের মতোই, যে সেটিকে হয়তো ঠিকভাবে প্রতিহত করা যায় না। সুতরাং একটি মাত্র পজিটিভ সাইড একটা দেখি গুড রিস্ক এই প্যান্ডেমিকের। আর আরেকটি বিষয় যেটা আমাদের দেশে আমি যেটা এই রিস্কের মিটিগেন্টস হিসেবে আমি যেটাকে মনে করি, যেটা আমরা খুব অপটিমিস্টিক হয়ে ধরে নিই যে এই প্যান্ডেমিকটা কিছুদিনের মধ্যে, খুব বেশি দিন এটা লাস্টিং করবে না, কিছুদিনের মধ্যে এটার ইন্টেন্সিটিটা আস্তে আস্তে কমে আসবে এবং আমাদের কার্যক্রম, জীবনযাত্রা সবকিছু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। সেইটি যদি যায় তখন কিন্তু একটি বড় ধরনের অপরচুনিটি তৈরি হবে বিভিন্ন দেশের জন্য। কারণ কথা হচ্ছে যে প্রথম কথা আমি যেটা বলি, আমি এটা খুব ওভার সিম্পলিফাইড হয়ে যাবে আমার বলা, সেটি হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের সাথে একটা বিশেষ আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি যে ইন্টারন্যাশনাল এক্সপোজার যেটা আছে, সেটা আমরা যেটার উপরে বেশিরভাবে নির্ভরশীল, সেটি হচ্ছে আপনার আরএনজি সেক্টর, এবং আরেকটি হচ্ছে যে আমাদের রেমিটেন্সের ইনকাম। সেখানে কিন্তু একটা অপরচুনিটি তৈরি হতে পারে, বিকজ একটা দীর্ঘায়িত লকডাউনের পরে সেখানকার যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে তার কিছু বেনিফিট হয়তো আমরা পেতে পারি, হয়তো বলছি আমি, কারণ আমি জানি না ইউরোপ কিংবা উন্নত বিশ্বে পোস্ট কোভিড সিচুয়েশনে কতখানি দ্রুত তারা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে এবং সেটির স্ট্রেংথ কতখানি হবে, তার উপরে নির্ভর করবে আমাদের মতো দেশ যারা আমরা অনেক কিছুর উপরে তাদের উপরে নির্ভরশীল, সেটির উপর নির্ভর করে তাদের রেট অফ রিকভারি এন্ড দ্য স্পিড অফ রিকভারি। এটি হচ্ছে একটা জিনিস। আরেকটি জিনিস আমার কাছে এই বর্তমান পরিস্থিতিতে আমার কাছে একটু ইউনিক বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মতো দেশ, আমরা যারা বিভিন্ন ধরনের ক্যালামিটিস, বিভিন্ন ধরনের আমাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আমরা যখন আমরা উন্নত বিশ্বের কাছে যেতাম তাদের সাহায্য সহযোগিতার জন্য, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পৃথিবীর সবগুলো নেশনেরই একেবারে জেরবার অবস্থা, তারা নিজেরাই কিন্তু তাদের অবস্থা সামাল দিতে পারছে না। তারা আমাদের মতো দেশ যদি আমরা যাই তাদের কাছে, তারা কতখানি আমাদেরকে সহায়তা দিতে পারবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন, এবং সেটা একটা অনেক বড় রিস্ক আমি দেখতে পাচ্ছি, বিকজ সেটির দিকে আমাদের এখন তাকিয়ে থাকা কোনো সুযোগ নেই এবং সেই তাকিয়ে থেকে কোনো লাভ হবে না। তো আপাত দৃষ্টিতে আমি এইভাবেই ভাবছি, যদি আলোচনা আরো আগে, আমরা আলোচনার মধ্যে সাপ্লিমেন্টারি অনেক কিছু যাবে। আপাতত ফার্স্ট এন্ড ভেরি সিম্পলিফাইড হইতে আমি এটুকু আমার বর্তমান চিন্তা এই পরিস্থিতিতে। ধন্যবাদ স্যার। আমি ডক্টর আহসান হাবীব স্যারের কাছে একটু জানতে চাচ্ছি। জি স্যার, আমাদের বাংলাদেশের
অর্থনীতির বেশ বড় একটা অংশ নির্ভর করছে আমদানি রপ্তানি বাণিজ্যের উপর। এবং এই কোভিড-19 বা করোনা ভাইরাসের আক্রমণের কারণে আমরা অনেকাংশে পিছিয়ে পড়ছি। শুধু আমরাই না, সারা বিশ্বে বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্য অলমোস্ট বন্ধ। সো বাংলাদেশে আমরা যদি আমদানি রপ্তানি বাণিজ্য বা ট্রেড ফাইন্যান্স কথা বলি, আমরা কি ধরনের ঝুঁকির মুখে পড়তে যাচ্ছি এবং এই ঝুঁকি থেকে আমরা কিভাবে আসলে আমাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত বা আমরা কিভাবে এই ঝুঁকি ওভারকাম করতে পারবো, এই বিষয়ে বলার জন্য আমি ডক্টর হাসান হাবিব স্যারকে অনুরোধ করছি। জি, ধন্যবাদ। আমি শ্রোতাদের স্বাগত জানাই। এই কোভিড-19 পরবর্তীতে আমরা দেখছি যে এই পরিস্থিতিতে, এই যে যুদ্ধ চলছে, এই পরিস্থিতিতে সারা বিশ্বে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড সিরিয়াসলি ডিসরাপ্টেড। এবং আমরা সবাই জানি যে ইন্টারন্যাশনাল ট্রেডের মোর দেন 80% এটা ব্যাংক ফাইন্যান্স করে, এবং সবগুলোর সাথেই অন্তত পেমেন্টে ব্যাংক সরাসরি সম্পর্কিত। এবং অবভিয়াসলি ট্রেড ডিসরাপশনের সাথে ট্রেড ফাইন্যান্সিং সরাসরি এফেক্টেড হয়। একটা কথা মনে করিয়ে দেই, বাংলাদেশের ট্রেডকে আমরা অন্য দেশের ট্রেড ফাইন্যান্সিং বা ট্রেডের সাথে রিলেট করা ঠিক হবে না। বাংলাদেশের ট্রেড ফাইন্যান্সিং কেমন? অনেক সময় দেখলে মনে হয় যে আমাদের দেশে এক্সপোর্ট ইম্পোর্ট কি এক্সপোর্টার ইম্পোর্টাররা করে নাকি ব্যাংকাররা করে? ব্যাংকাররা করে। বিকজ মোস্টলি যখন আমরা ইম্পোর্ট করি তখন পেমেন্ট করে ব্যাংক থ্রু এলসি। যখন আমরা এক্সপোর্ট করি কোনো না কোনো ফর্মে রেগুলেশনে যেভাবেই থাক না কেন টাকা ফেরত আনার দায়িত্ব ব্যাংকারদের উপরে পড়ে। যদি আমি অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করি আর শিপমেন্ট না করি, তাহলে হয়তো সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে আমি কল রিসিভ করি, কেন আপনার ক্লায়েন্ট কেন টাইমলি শিপমেন্ট করছে না। তার মানে ব্যাংকারের দায় দায়িত্বগুলো কিন্তু সবগুলো ব্যাংকারদের উপরে আসছে। তো সেই পার্সপেক্টিভে যদি দেখেন তাহলে দেখবেন যে ব্যাংকারদের সিগনিফিক্যান্ট ইনভলভমেন্ট আছে ক্রস বর্ডার ট্রেডে। আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেখানে সমস্ত দায়গুলো কিন্তু কোনো না কোনো ফর্মে ব্যাংকারদের উপর চলে আসে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন ডোমেস্টিক মার্কেটে এই ক্রাইসিস সিচুয়েশনে কিন্তু পেমেন্টকে প্রমোট করা হচ্ছে, ন্যাচারালি পেমেন্টকে। অন্য ফাইন্যান্সিং এর যে প্রোডাক্টগুলো সেগুলো এই সময় খুবই রিস্কি হবে এবং এগুলো প্রমোট করা হয় না, পেমেন্টকে প্রমোট করা হয়। তো ডোমেস্টিক মার্কেটে পেমেন্টের ক্ষেত্রে হয়তো আপনি এক ধরনের রিস্ক ফেস করতেই পারেন, লাইক যেহেতু ক্রাইম বাড়ছে হয়তো সাইবার রিস্ক হতে পারে, অপারেশনাল রিস্ক হতে পারে। বাট ইন্টারন্যাশনাল পেমেন্টে ক্রস বর্ডার ট্রেডে একটা পেমেন্ট রিলেটেড আনসার্টেনিটি কিন্তু তৈরি হয়েছে। যেমন ট্রান্সপোর্টেশনের প্রবলেম হচ্ছে ক্রস বর্ডার, আপনার কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে, বাংলাদেশের হয়েছে, সারা বিশ্বের অর্ডার ক্যান্সেল হয়েছে, ঠিকমতো শিপমেন্ট হচ্ছে না, পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে। তো পেমেন্ট রিলেটেড যে ক্রস বর্ডার এই ঝুঁকিটা এটা 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 মারাত্মক রূপ ধারণ করেছে। এবং বাংলাদেশে যেহেতু আমরা এলসির উপর হেভিলি ডিপেন্ড করি, এই দায়গুলো কিন্তু মোটামুটি ব্যাংকারদের উপর চলে আসবে বা আসতে শুরু করেছে। আমি মনে করি ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে ব্যাক টু ব্যাক এলসির একটা বড় দায় দায়িত্ব কিন্তু ব্যাংকারদের উপর চলে আসতে পারে। অলরেডি সেই প্রভাবগুলো কিন্তু আমরা দেখছি। ইন্টারন্যাশনাল ট্রেডের একটা ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে, যে যদি 2000 কোনো সন্দেহ নাই যে আগের সমস্ত ক্রাইসিসের থেকে বর্তমান ক্রাইসিসটা আলাদা। আগে যদি 1930 সালের সেই মহামন্দার কথা বলি, তো সেখানে আমরা ইম্প্যাক্ট গুলো দেখেছি 1 থেকে 3 বছরের মধ্যে। এখন কিন্তু 1 মাসের মধ্যেই আমরা সেই ইকোনমিক ইম্প্যাক্ট গুলো দেখতে শুরু করেছি। তো হয়তোবা আমরা আশা করবো রিকভারিটাও এরকম কুইক হবে। লেটস হোপ ফর দ্যাট। তাড়াতাড়ি যদি শেষ করে হয়তো রিকভারি কুইক হবে। কিন্তু একটা জিনিস কিন্তু ফোরকাস্টিং এর সময় অ্যানালাইজ করা হচ্ছে এভাবেই, যে যখন আমাদের যে মেইন ইম্পোর্টিং এক্সপোর্টিং ডেস্টিনেশন, মানে যারা ইম্পোর্ট করে আমাদের কাছ থেকে, মানে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএসএ, তাদের যখন জিডিপি কমে, যেটা ফোরকাস্ট করা হচ্ছে যে জিডিপি সিগনিফিকেন্টলি কমতে পারে। এই কোয়ার্টারে একটা ফোরকাস্টিং আছে, আমি দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়নে সেকেন্ড কোয়ার্টারে 22% জিডিপি ডিক্রিজ করবে, আর ইউএস এর জন্য সেটা 14% ফোরকাস্টিং। ইয়েস, এখনকার যে ডেটা সেই ফোরকাস্টিং এর অ্যাকুরেসি প্রবলেম অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই।
এবং সেটা যদি হয় তাহলে কনজাম্পশন ডিমান্ড মারাত্মকভাবে কমছে। এবং 2006-08 সালের এক্সপেরিয়েন্স থেকে বলা যায় যে যখন এই ধরনের প্রবলেম হয় তখন সরাসরি দুটো দেশ এফেক্টেড হতে পারে গার্মেন্টস আরএমজির কনটেক্সটে বলছি আমরা, যেহেতু আরএমজি আমাদের মেইন এক্সপোর্ট। একটা হলো চীন আর একটা হলো বাংলাদেশ। এবং বলবেন তাইওয়ান কেন এফেক্টেড হচ্ছে না, এই সমস্ত কান্ট্রি ওদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কিন্তু আমাদের থেকে বেটার। তো সেক্ষেত্রে একটা ইউএস এর একটা রিসেন্ট এস্টিমেশন একজন রিসার্চার আমি দেখলাম, সেখানে দেখলাম যে আমাদের গার্মেন্টস কিন্তু মানে এক্সপোর্ট কন্ট্রাকশন হতে পারে ইভেন আপ টু ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোতে ইভেন আপ টু 18% পর্যন্ত কমতে পারে, যেটা হয়তো ইউএসএ তে 12-13% পর্যন্ত কমতে পারে। এবং সেক্ষেত্রে 4-9%, এই ডেটাগুলো আমি আগেই বলছি এগুলো একিউরেসিতে প্রবলেম থাকতেই পারে। 4-9% জব কার্ড বাংলাদেশের গার্মেন্টস এর ক্ষেত্রে হয়তো এটা হবে বলা হচ্ছে। যদি এরকম পরিস্থিতি হয় এর একটা বড় অংশের দায় দায়িত্ব কিন্তু ব্যাংকের উপরে এসে পড়বে। আপনি ব্যাক টু ব্যাক এলসি, সরি টু সে, ব্যাক টু ব্যাক এলসি যে স্ট্রাকচার, আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাক টু ব্যাক এলসি এমন একটা প্রোডাক্ট যেটা রেগুলার ব্যবহার করার প্রোডাক্ট কিনা আমার এই ব্যাপারে সন্দেহ আছে। কারণ এই প্রোডাক্টের সমস্ত দায় দায়িত্বগুলো কার উপর থাকে? ব্যাংকারদের উপরে থাকে। আপনি খেয়াল করেন আনফরচুনেটলি বাংলাদেশে আমরা এই একটা পরিস্থিতিতে যখন আমাদের যারা এক্সপোর্টার তারা তাদের যারা আপনার লেবার, তাদেরকে যদি ওনারা 1 মাস 2 মাসের স্যালারি না দিতে পারেন, তাহলে আমি মনে করি ব্যাংকাররা কি করে ওনাদের জন্য 100% এই পরিমাণ ফাইন্যান্সিং তাদেরকে দিতে পারেন। ব্যাক টু ব্যাক ইজ এ ভেরি রিস্কি ক্রেডিট। এখন ধরেন বাংলাদেশ ব্যাংক থেকে একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে যে ইডিএফ এ, আপনি না হয় 180 ডেজ থেকে এটা 360 ডেজে নিলেন, বাট তারপরে লায়াবিলিটি যেটা আপনার ব্যাংকারদের উপরে আসবে তার কি হবে? সেই লায়াবিলিটি তো ব্যাংকারদের উপরই আছে। সুতরাং সেই কনটেক্সটে যদি চিন্তা করেন, সুতরাং ইন্টারন্যাশনাল ট্রেডে ব্যাংকারদের আমার মনে হয় ক্রেডিট রিস্কের একটা বড় ক্ষেত্র তৈরি হতে পারে যদি আমরা এটাকে এখন থেকে হ্যান্ডেল না করি। আমি বলছি না এটা তৈরি হবে, লেট আস হোপ কি আমরা সেটাকে আগের থেকে প্রিকশন নিয়ে সেটাকে ম্যানেজ করতে পারবো। বাট সেক্ষেত্রে এনপিএল এর একটা বড় সমস্যা তৈরি হতে পারে। একটা প্রিকশনের কথা বলি আমরা, বা একটা ইনফরমেশন দেই, আমরা বলি যে ক্রস বর্ডার ট্রেডে সারা বিশ্বে এই যে ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সিং, এইখানে আপনার এনপিএল কিন্তু অনেক কম সারা বিশ্বে। এবং এই জায়গাটাকে একটা সেফ জোন বলি আমরা, যে এখানে এনপিএল কম। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কথাটা ঠিক না। আমাদের দেশে কিন্তু অন্য সমস্ত খাতের মতো আপনার ট্রেড ফাইন্যান্সিং ও এনপিএল মোটামুটি একই রকম। এটা যখন ক্লাসিফাই যেভাবে দেখানো হয় ডেটাটাকে, সেক্ষেত্রে আলাদা করে সেগ্রিগেট করার উপায় থাকে না। সুতরাং আমরা ক্রেডিট রিস্কের ক্ষেত্রে একটা সমস্যা হয়তো বা সামনের দিনে ফেস করতে পারি যদি আমরা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে না নেই। এখানে আরেকটা রিস্ক আমরা ফেস করছি, যেটাকে বলা হচ্ছে লিগ্যাল রিস্ক, পেমেন্ট রিলেটেড। এবং যেমন ব্যাংকাররা ইতিমধ্যেই অনেক জায়গা থেকে এই কোয়ারিটা এসছে, তারা আলোচনা করছেন যে যেহেতু এলসি আমরা ব্যবহার করি, তো আপনার ফোর্স মেজিউরের আওতায় বর্তমান সিনারিটাকে দেখা হবে কি হবে না। সেই ব্যাপারটা অলরেডি আইসিসি কিন্তু রেসপন্ড করেছে। এবং আইসিসির রেসপন্স থেকে আমরা দেখি যে আপনার এটাকে ফোর্স মেজিউরের আওতায় দেখার সুযোগ নাই, কারণ এখানে ব্যাংকিং অ্যাক্টিভিটি পুরোপুরি বন্ধ নাই। সুতরাং এটাকে ফোর্স মেজিউরের আওতায় দেখার সুযোগ নাই। এখানে ডিসরাপশন আছে। এবং যদি ওই ডকুমেন্টটাকে, আইসিসির ডকুমেন্টটাকে ভালো করে আমরা পড়ি, তাহলে একটা জিনিস ভালো করে মানে ইজিলি বোঝা যায় যে এই প্রবলেমের সলিউশন আসলে আমাদেরকেই খুঁজতে হবে থ্রু কমিউনিকেশন। মানে ব্যাংকার, এক্সপোর্টার, ইম্পোর্টারের মধ্যে কমিউনিকেশনের মাধ্যমেই এর সলিউশন খুঁজে বের করতে হবে। এর লিগ্যাল সলিউশন সরাসরি ওইভাবে পাওয়ার কোনো কারণ নাই। আর ওই দিক থেকে কিন্তু আমরা লিগ্যাল যদি সাপোর্টের কথা বলেন, আমরা কিন্তু এটা পিছিয়ে থাকবো। কারণ আমি যে ব্যাক টু ব্যাক এলসি গুলোর কথা বলছি আপনাকে, যে অর্ডার গুলো ক্যান্সেল করা হয়েছে, এগুলো কিন্তু মেইনলি কন্ট্রাক্টের এগেইনস্টে খোলা হয়েছে। এগুলো আরেকটা এলসির এগেইনস্টে খোলা হয়নি। দেখবেন বেশিরভাগ কন্ট্রাক্টের এগেইনস্টে খোলা হয়েছে। এবং কন্ট্রাক্টের অনেক ক্ষেত্রেই মোস্ট অফ দ্য কন্ট্রাক্টস আর নট লিগালি এনফোর্সেবল। সেই অ্যারেঞ্জমেন্টটা আমাদের দেশে এরকম ভাবে নাই। সুতরাং বায়ার এবং সেলারের যদি ইন্টেনশন না থাকে তাহলে প্রবলেম হতে পারে।
এখানে অ্যাজ এ হোল একটা জিনিস বোধহয় একটা রিস্ক আমি খুব বড় ভাবে দেখি, সেটা হলো মরাল হ্যাজার্ড। এটা যদি এখন থেকে আমরা ইনিশিয়েটিভ না নিই, কিরকম যে মরাল হ্যাজার্ড, আমরা সবাই জানি মরাল হ্যাজার্ড হলো যে বড়োয়ারদের কাছে রাইট কাইন্ড অফ ইনসেন্টিভ না থাকা টু পে ব্যাক দ্য লোন, তারা লোন পেমেন্ট করা বা রাইটলি বিহেভ করার ইনসেন্টিভ না থাকা। এটা কিন্তু বোধই হতে পারে এই পরিস্থিতিতে। বড়রা ভাবতে পারেন, সুযোগ নিয়ে ভাবতে পারেন যে এই সময় যদি টাকা ফেরত না দেই তাহলে হয়তো বা কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু ব্যাংকারদের দিক থেকেও হতে পারে, ব্যাংকারদের দিক থেকেও এরকম একটা রিল্যাক্সেশন মনে হতে পারে তাদের, যে আমরা যদি রাইট কাইন্ড অফ প্রেশার ক্রিয়েট না করি, ওই পরিমাণ রিকভারি নাও হয়, তাহলে হয়তো এটা আমার ক্রেডিবিলিটিকে এফেক্ট করবে না, হয়তো বা এটার জন্য আমার রেপুটেশন রিস্ক এফেক্টেড হবে না। সুতরাং মরাল হ্যাজার্ড একটা বড় ধরনের প্রবলেম আকারে আমাদের সামনে আসতে পারে। আমি ছোট্ট করে আমি মনে করি এই ক্রেডিট রিস্ক বা এই ধরনের রিস্কের বা এই যে মরাল হ্যাজার্ড একটা সলিউশনের জায়গা বোধহয় হতে পারে। সে সলিউশনের হিসেবে আমি যেভাবে দেখি, প্রথমত খেয়াল করবেন যে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের যে আইডিয়া, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, এটা আমরা বলি যে ইন্টিগ্রেটেড রিস্ক ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। আসলে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু ওইভাবে ডেভেলপিং কান্ট্রিতে বা বিভিন্ন দেশে ওইভাবে ব্যাংকিং সেক্টরে আমরা অ্যাপ্লাই করতে পারিনি। আর যদি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের আপনি কনসেপ্টটা ভালো করে দেখেন, তাহলে দেখবেন এর ভিতরে একটা জিনিস ইনবিল্ট, সেটা হলো ক্রাইসিস প্রিপেয়ারনেস। তাহলে ক্রাইসিস প্রিপেয়ারনেস যদি ওর মধ্যে ইনবিল্ট থাকে, আর ওই কোনো এলিমেন্ট যদি আমাদের দেশেও থেকে থাকে বা কোনো দেশে থাকে, তাহলে তো অটোমেটিক্যালি একটা কন্টিনজেন্সি টিম তৈরি হওয়ার কথা ছিল, যে এই ক্রাইসিসের পরে আমি কি করে রিকভার করব। তাহলে সেরকম একটা কন্টিনজেন্সি টিম তৈরি করার কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। এবং তারা যেহেতু ক্রাইসিসটা চলছে, সুতরাং ওনারা অবস্থাটাকে মনিটর করবেন, সামনের দিকে টাইম টু টাইম তারা যে লিডারশিপ নেটওয়ার্ক, বোর্ড এবং টপ ম্যানেজমেন্টকে ব্যাপারগুলো ইনফর্ম করতে থাকবেন। দেন সবচেয়ে বড় যেটা জরুরি প্রয়োজন, যেমন ধর একটা স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করা হয়েছে, স্টিমুলাস প্যাকেজ থেকে কি করে বেনিফিটেড হতে পারে তাদের ক্লায়েন্টরা, ব্যাংক কি করে বেনিফিটেড হতে পারে, সেই অংশটা দেখবেন। এবং তারা এই ক্রাইসিস শেষ হওয়ার সাথে সাথে যাতে একটা সিচুয়েশনের অ্যানালাইসিস করে লিডারশিপের কাছে উপস্থাপন করতে পারেন যে পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করার জন্য। এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড হলো স্ট্র্যাটেজি কমিউনিকেশন মাস্ট। আপনি খেয়াল করবেন কমিউনিকেশন, আমরা ট্রাস্ট নিয়ে কাজ করি। এই মুহূর্তে আপনাকে ক্লায়েন্টকে ফোন করে, সবাই এখন ফেসবুকে আছে, সবাই এখন সোশ্যাল মিডিয়ায় আছে, সুতরাং আমরা তাদেরকে সিম্প্যাথি দেখানো, তাদের জন্য এমপ্যাথি শো করা, তারপরে কারণ কমিউনিকেশন ছাড়া ট্রাস্টের কোনো সুযোগ নাই। আর এখন তো অলরেডি একটা কনফিডেন্স ইরোশন আমরা দেখছি, সুতরাং ওই কমিউনিকেশনটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কোনো অল্টারনেটিভ নাই। আপনি যখন কমিউনিকেশন করবেন ফরওয়ার্ডের সাথে স্পেশালি, তখন তার মধ্যে একটা প্রেশার কাজ করে, তখন কিন্তু ওই মরাল হ্যাজার্ড থেকে হয়তো মরাল হ্যাজার্ড প্রবলেমটা ওই পর্যায়ে নাও দাঁড়াতে পারে। আর থার্ড যেটা আমি মনে করি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই মুহূর্তে আমরা ব্যাংকে, আমরা তো রেগুলেটেড একটা প্রতিষ্ঠানে কাজ করি, তো আমরা যদি এখন ইয়ের কাছে যাই, প্রথমেই বলি সমস্যার কোত্থেকে সলিউশন পাবো, তাহলে প্রথমেই আমরা তাকাই রেগুলেটরের দিকে। বাট এখন কিন্তু রেগুলেটর একটা লিমিটেশনের মধ্যে কাজ করছে সারা পৃথিবীতে। এখন মানে মনিটারি পলিসি অথরিটি বা যে সেন্ট্রাল ব্যাংক, তারা কিন্তু মেইনলি ফিসকাল পলিসি অথরিটির ডিসিশন গুলোকে সাপোর্ট করার জন্যই কাজ করবে। মেজর ডিসিশন গুলো ফিসকাল পলিসি অথরিটিকেই নিতে হবে, এটা ক্রাইসিসের নেচারই এরকম, এই সময় এরকমই হয়। তো সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো কিন্তু প্রায়োরিটির তালিকায় থাকবে না। আপনার এই কথা এখন মনে হবে মানুষের জীবন বাঁচে না, আপনি কোন ব্যাংকিং এর সমস্যা নিয়ে আমাদের সামনে আসছেন। বাট ইয়েস, আমাদেরকে কিন্তু সফট ল্যাঙ্গুয়েজে হলেও কোনো না কোনো ভাবে এইটা তাদের কাছে কমিউনিকেট করতে হবে, তাদের জন্য যেন সারপ্রাইজ না হয় যে আপনার ব্যাংক এই অবস্থায় চলে গেছে, আপনারা এই অবস্থায় চলে গেছেন, আমরা তো কিছু জানি না। সো আমরা যদি এই যে কালেকটিভলি কোনো না কোনো ভাবে ইন্ডিভিজুয়াল ব্যাংক বা কালেকটিভলি আমরা রেগুলেটরের মাথায় এটা কাছে ইনফরমেশনটা পৌঁছাতে পারি, তাহলে হয়তো যখন শেষ হবে আমরা তাদের কাছ থেকে রাইট কাইন্ড অফ রেসপন্সটা পেয়ে যাব। সুতরাং এইরকম একটা মানে স্ট্র্যাটেজিক অবস্থা যদি, প্রিপেয়ারনেস যদি আমরা এখন থেকে তৈরি না করি, যেটা আমি মনে করি অ্যাজ পার্ট অফ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের অংশ হিসেবে যেটা করা দরকার, তাহলে কিন্তু ইকোনমিক রিকভারি ডিলে হবে বলে মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর হাসান আলী স্যার। আমি আমাদের পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভে আছেন এবং যারা এই লাইভটি দেখছেন,
যে যে অবস্থানেই বসে দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা কাইন্ডলি লাইভটি শেয়ার করবেন যাতে উই ক্যান রিচ ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। এই থেকে অনেকেই অনেক ধরনের প্রশ্নের উত্তর পাবেন এই লাইভ সেশন থেকে। এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজে যারা লাইভটি দেখছেন তারা কাইন্ডলি আপনাদের কমেন্টগুলো বা আপনাদের কোশ্চেনগুলো পোস্ট করবেন। আমরা যতটুকু সম্ভব আমাদের সম্মানিত অতিথিদের কাছে কোশ্চেনগুলো প্লেস করার চেষ্টা করব। আমি আমার পরবর্তী কোশ্চেনের জন্য চলে যাব নেহাল আহমেদ স্যারের কাছে। নেহাল আহমেদ স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে, বেজেল 2 আমরা জানি বাংলাদেশে বেজেল 2 অলরেডি ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, এখন বেজেল 3 এর কাজ চলছে। তো সেই ক্ষেত্রে এই কোভিড-19 এর সিচুয়েশনের জন্য আমরা যদি বলি ব্যাংকিং সেক্টরে কি ধরনের স্ট্রেস আসলে আসছে, আর ব্যাংকিং সেক্টরে এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কি কি ধরনের প্রিপারেশন আমাদের নেওয়া উচিত, নেহাল আহমেদ স্যারকে বলার জন্য অনুরোধ করছি। এটা আমার জন্য খুব কাজে লাগবে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। ডিয়ার অডিয়েন্স, আমি বেসিক্যালি কথা বলবো রিস্ক ম্যানেজমেন্ট ফ্রম বাজেল কনটেক্সট, কি অবস্থা বাংলাদেশের সিনারিও, এবং অ্যাকচুয়ালি আমরা পোস্ট কোভিড সিচুয়েশনে কি ধরনের প্রবলেম ফেস করবো এই বাজেল ইমপ্লিমেন্ট করতে। যে অ্যাকচুয়ালি আমরা বাজেল 2 না, আমাদের 1 জানুয়ারি 2020 থেকে আমাদের বাজেল 3 রেগুলেটরি গাইডলাইন অনুযায়ী ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে আমাদের। আমি যদি প্রি কোভিড সিনারিওতে বলি, মানে 1 জানুয়ারি 2020 তে অনুযায়ী যদি কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে স্টিল একটা বেশ কিছু ব্যাংক আন্ডার ক্যাপিটালাইজড। তার মানে বাজেল রিকোয়ারমেন্ট যেটা আছে আমাদের, মিনিমাম ক্যাপিটাল 10% এবং কনজারভেশন বাফার আরো 2.5%, এই 12.5%-এর কিছুটা ঘাটতি বেশ কিছু ব্যাংকের এখনো রয়ে গেছে। এটা হচ্ছে প্রি কোভিড, মানে আমরা কোভিডে তখনও আসিনি, তার আগেই এই সিচুয়েশন। এখন পোস্ট কোভিডে আসলে প্রবলেমটা কোথায় হবে একটু যদি সহজ করে বোঝানোর চেষ্টা করি। আমাদের মিনিমাম ক্যাপিটাল 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, অনেকেই জানেন। এখন পোস্ট কোভিডে যেটা হবে, অনেক ক্লায়েন্টেরই ক্রেডিট কোয়ালিটি ফল করবে। ক্রেডিট কোয়ালিটি যদি ফল করে অটোমেটিক্যালি রিস্ক ওয়েটেড অ্যাসেট বেড়ে যাবে, কারণ রিস্ক ওয়েটেড অ্যাসেট ডিপেন্ড করে ক্রেডিট কোয়ালিটির উপর। এখন যদি রিস্ক ওয়েটেড অ্যাসেট বাড়ে, স্বাভাবিকভাবেই ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বাড়বে, যেটা ব্যাংকের জন্য একটা সামনে একটা বড় চ্যালেঞ্জ। কারণ এক্সিস্টিং যে অবস্থায় চলছিল তাতেই আমরা ক্যাপিটালটাকে যা রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক বেশ কিছু ব্যাংক রাখতে ব্যর্থ হচ্ছিল। আর এখন নতুন করে দেখা যাবে যে ওই সংখ্যার সাথে আরো কিছু সংখ্যা অ্যাড হবে, কারণ ক্রেডিট কোয়ালিটি ফল করার সাথে সাথে ওই ব্যাংকগুলা বিপদে পড়ে যাবে। রিস্ক ওয়েটেড অ্যাসেট বাড়ার কারণে তাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। এখন এই সমস্যা থেকে বের হওয়ার জন্য যেটা করা যেতে পারতো সেটা হচ্ছে যে ক্যাপিটাল বাড়ানোর চেষ্টা করা যেতে পারতো, বাট সেটা এই সিচুয়েশনে একটু ডিফিকাল্ট। কেন? একে তো আমার অ্যাসেট কোয়ালিটি ডিক্লাইন করবে, যাতে আমার আর্নিং কমে যাবে, ব্যাংকের স্বাভাবিকভাবে আর্নিং এর ক্ষেত্রে একটা ইফেক্ট পড়বে। আর আর্নিং যদি বাড়ানো যেত তাহলে হয়তো আমি আর্নিং রিটেইন করে ক্যাপিটাল বাড়াতে পারতাম। একদিকে আমার কোয়ালিটি ফল করার কারণে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বাড়ছে, অন্যদিকে আর্নিং কমার কারণে আমি ক্যাপিটাল বাড়াতে পারছি না। ইটস এ কাইন্ড অফ ডাবল সোর্ড সিনারিও, দুই দিকেই শাখের করার যাকে বলে আর কি, দুই দিকেই কাটছে আমি, মানে একটা মহাবিপদ। এটা গেল ক্যাপিটাল বাজেলের দুটো ডাইমেনশন, একটা হলো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। সেকেন্ড যে ডাইমেনশনটা সেটা হচ্ছে লিকুইডিটি রিকোয়ারমেন্ট। এক্স্যাক্টলি এই মুহূর্তের কথা যদি বলি, ব্যাংকগুলো হয়তো খুব একটা লিকুইডিটি ক্রাইসিসে নেই। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন সিআরআর কমানোর কারণে প্রায় 19,200 কোটি টাকা তারল্য বেড়েছে ব্যাংকিং সেক্টরে। আর সার্বিকভাবে এক্সেস ওভার সিআরআর, যেটাকে আমরা বলি লিকুইডিটি, মার্কেট লিকুইডিটি এক্সেস ওভার সিআরআর, তার পরিমাণ প্রায় 1,25,000 থেকে 1,30,000 কোটি টাকার মতো, যেটা এই মুহূর্তের কন্ডিশন, যেটা স্ট্যাটিস্টিক্স বললাম। কিন্তু এটা দীর্ঘমেয়াদে থাকবে না, বিশেষ করে পোস্ট কোভিডে এই সিচুয়েশন নাও থাকতে পারে। কিরকম প্রবলেমটা কোথায় হবে? একটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজের আওতায় যেই প্রণোদনাগুলো ডিক্লেয়ার করা হয়েছে, সেখানে বিশেষ করে যেই কনসেশন রেটে যেই লোনগুলো দিতে হবে সেগুলো কিন্তু ব্যাংকেই ডিস্ট্রিবিউট করতে হবে। তো সেখানে একটা লিকুইডিটি রিকোয়ারমেন্ট তৈরি হবে, নাম্বার 1। নাম্বার 2, আমি যদি অন্য স্টিমুলাস প্যাকেজের বাইরেও যদি চিন্তা করি, যে পোস্ট কোভিড সিনারিওতে আমি আশা করছি যে ইকোনমি আবার আগের গতি ফেরত পাবে। ইকোনমি যদি আগের গতি ফেরত পায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে নতুন ঋণের প্রবাহ তৈরি হবে, সেক্ষেত্রে ব্যাংকের কিন্তু লিকুইডিটি রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। সেটা একটা ভবিষ্যতের ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হতে পারে। আরেকটা বিষয় ব্যাংকারদের বিবেচনা করা প্রয়োজন, সাধারণত আমরা এই জায়গাটা দেখি না, সেটা হচ্ছে লায়াবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট। কারণ আমরা তো ব্যাংকের সোর্স অফ ফান্ড তো ডিপোজিট, আমরা ধরেই নিচ্ছি যে ডিপোজিট আসছে,
ডিপোজিটররা, যেহেতু বাংলাদেশ কনটেক্সটে আসলে যারা সারপ্লাস ইউনিটে আছে তাদের ইনভেস্ট করার খুব বেশি অল্টারনেটিভ সুযোগ নাই, সো আলটিমেটলি আমরা ব্যাংকেই টাকাটা রাখি। এখন কিন্তু এই ক্রাইসিস সিনারিতে যেটা হবে যে অনেক ফ্যামিলি আছেন যারা তাদের এই ডিপোজিটটাকে উইথড্র করে ডিপোজিটের মাধ্যমেই তাদের লাইভলিহুড কন্টিনিউ করছেন। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ব্যাংক একটু রিস্কে পড়বে টু মোবিলাইজ দ্য ফান্ড, যেটা একটা রিস্কের ইস্যু টু গেট দ্য ফান্ড ফ্রম দ্য ডিপোজিটর। তো এটা নরমালি আমরা আলোকপাত করি না, বাট এই ক্ষেত্রে মনে হয় এটা ব্যাংকের ভবিষ্যতে এই লাইবিলিটি রিস্ক ম্যানেজমেন্টটা একটু চিন্তা ভাবনার মধ্যে আনতে হবে। ব্যাংক আরেকটা সোর্স থেকে লিকুইডিটিটা ম্যানেজ করতে পারতো, সেটা হচ্ছে সাবডেট ইস্যু করে, সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার মাধ্যমেও কিন্তু ব্যাংক এই ফান্ড একটা বড় অঙ্কের অ্যামাউন্ট মোবিলাইজ করতে পারতো। সেটা ইতিমধ্যে অনেকগুলো ব্যাংক করে ফেলেছে। এখন নতুন করে আর এটা করাটা ডিফিকাল্ট হবে। কেন? কারণ এই সাবডেট গুলো বেশিরভাগ ইস্যু হচ্ছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। তো আপনি যখন প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করেছেন, সেখানে বায়ার ছিল কর্পোরেট হাউসগুলো বড় বড়, আর ছিল অন্য ব্যাংক। এখন ব্যাংক নিজেই যেহেতু বা ইভেন কর্পোরেট হাউসগুলো যেহেতু কিছুটা ক্যাশ ক্রাইসিসে থাকবে, তো সেক্ষেত্রে নতুন বন্ড ইস্যু করলে বায়ার পাওয়া যাবে কিনা সন্দেহ। আর আমাদের যেহেতু বন্ড মার্কেট নাই, সো পাবলিক প্লেসমেন্টের সুযোগটা এখানে এখনো সেরকম আমি দেখছি না। ফলে যেটা হবে যে একটা ভবিষ্যতে একটা তারল্য সংকট আসতে পারে। তো সেই ক্ষেত্রে সেইটা ব্যাংকের যথাযথ পরিকল্পনার মাধ্যমে এটাকে ম্যানেজ করতে হবে, যে কিভাবে আমি কোন লোনগুলা দিব, কোন লোনগুলা দিব না। হয়তো এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকও একটা কথা মনে রাখতে হবে, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অনেক কিছু করে ফেলেছে ইতিমধ্যে। সিআরআর কমিয়ে দিয়েছে, এডি রেশিও বাড়িয়ে দিয়েছে, রেপো রেট কমিয়ে দিয়েছে। সো আরো প্রয়োজন হলে হয়তো করবে, কিন্তু এই মুহূর্তে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়ে ফেলেছে, তো ব্যাংকগুলোকে লিকুইডিটি ম্যানেজ করার ব্যাপারে বেশ একটু কেয়ারফুল হতে হবে। এবার আসি বাজেলের পিলার 1 এর দিকে। আমি যেহেতু বাজেলের 3টা পিলার আছে, আমি অন্য পিলার গুলা নিয়ে কথা খুব একটা বলছি না, আপাতত পিলার 1 এ কনসেন্ট্রেট করি, যেখানে 3টা রিস্ক আছে। বাংলাদেশ কনটেক্সটে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেডিট রিস্ক, যেটার আপনি যদি রিস্ক ওয়েটেড অ্যাসেট ওয়াইজ ভাগ করি, তাহলে ক্রেডিট রিস্কের পরিমাণ প্রায় 88%। 100%-এর মধ্যে 88% ক্রেডিট রিস্ক। মার্কেট রিস্ক বাংলাদেশের জন্য খুবই ইনসিগনিফিকেন্ট, হুইচ ইজ অনলি অ্যারাউন্ড 3%, আর অপারেশনাল রিস্কের পরিমাণ হচ্ছে অ্যারাউন্ড 9%। এখন তাহলে আমাদের মেজর ফোকাস কিন্তু ক্রেডিট রিস্কে, ঘুরে ফিরে আবার সে আমাদের চলে আসতে হবে ক্রেডিট রিস্কে। এটা করতে গেলে আমাদেরকে যেটা কেয়ারফুল হতে হবে সেটা হচ্ছে যে আমার বড়োয়ার সিলেকশনটা যেন সঠিক হয়। কারণ আমি কিন্তু জাস্ট নর্মাল যে লোন স্যাংশন গুলোর কথা বলছি সেটাই বলছি। একটু আগে ডক্টর আহসান হাবিব কিন্তু আবার এলসি রিলেটেড ক্রেডিট রিস্কের কথাটাও এর মধ্যে অ্যাড করছেন। তার মানে ক্রেডিট রিস্ক ইজ গোইং টু বি ভেরি বিগ চ্যালেঞ্জ ফর দ্য ব্যাংকার ইন কামিং ডেজ। এখন আরেকটা ব্যাপার ক্রেডিট রিস্কের ক্ষেত্রে, স্টিমুলাস প্যাকেজের আওতায় যে বড়োয়াররা আসবেন, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রিস্কটা কিন্তু ব্যাংকের। যদিও গভর্নমেন্ট ওখানে সাবসিডাইজ রেটে লোনটা দিচ্ছেন, তারা ইন্টারেস্ট রেটটা তারা বিয়ার করবেন সার্টেন পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট রেট, বাট ব্যাংকে বড়োয়ার সিলেকশনের সময় মাথায় রাখতে হবে যে রিস্কটা কিন্তু আমার নিজের। পৃথিবীর অন্য অনেক দেশে কিন্তু আমি দেখছিলাম লিটারেচারে যে রিস্ক সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট নিজে বেয়ার করছে, সেক্ষেত্রে হয়তো প্রবলেমটা হতো না। কিন্তু বাংলাদেশ কনটেক্সটে যেহেতু রিস্ক ব্যাংকে বেয়ার করতে হবে, তাহলে কেয়ারফুলি বড়োয়ার সিলেক্ট করতে হবে এবং লোন দিতে হবে। আদারওয়াইজ এগেইন রিস্ক ওয়েটেড অ্যাসেট বাড়ার কারণে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে যাবে এবং পুরো জিনিসটা আলটিমেটলি ব্যাংকের স্ট্যাবিলিটিকে হুমকির মুখে ফেলবে। নাও স্ট্যাবিলিটির কনটেক্সটে যদি কথা বলি, তাহলে যেইটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নিয়ে একটু কথা বলা দরকার, বিকজ এটা আলটিমেটলি বাজেলের এই পুরো প্রসেসটা আলটিমেটলি কিন্তু এফেক্ট করে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিকে। আপনারা সবাই জানেন বাংলাদেশ ব্যাংক তার স্ট্রেস টেস্টিং এর মাধ্যমে নিয়মিতভাবে এই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা টেস্ট করে এবং 3 ধরনের শক দেওয়া হয়, হাইপোথেটিক্যাল শক, মাইনর লেভেল, মডারেট লেভেল এবং মেজর লেভেল শক। 5টা রিস্ক কম্পোনেন্টের উপরে এই শকগুলো দেওয়া হয় এবং ব্যাংকের ইন্ডিভিজুয়াল ব্যাংকের এবং অ্যাজ এ হোল ব্যাংকিং সেক্টরের স্ট্যাবিলিটি টেস্ট করা হয়। বাংলাদেশ ব্যাংকের লাস্ট যে ডেটাটা ওদের ওয়েবসাইটে আছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে একটু জানাচ্ছি। সেপ্টেম্বর 2019 পর্যন্ত ডেটা দেওয়া আছে, তাতে দেখা যাচ্ছে মাইনর লেভেল শক দিলেও 12টা ব্যাংক আন্ডার ক্যাপিটালাইজড হয়ে যায়, মানে ক্যাপিটাল রিকোয়ারমেন্টের থেকে নিচে চলে আসে। মডারেট লেভেল দিলে প্রায় 38টা ব্যাংক আন্ডার ক্যাপিটালাইজড হয়ে যায় এবং মেজর লেভেলে 39টা ব্যাংক আন্ডার ক্যাপিটালাইজড হয়ে যায়। এটা কিন্তু প্রি কোভিড সিনারিওর কথা বলছি। নাও অবশ্যই আমরা পোস্ট কোভিড সিনারিওতে মানে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে ট্রেন্ড যেটা বলে সেটা হচ্ছে যে হয়তো এটা আরেকটু নিচের দিকেই যাবে, মানে আরেকটু ডিটোরেট করবে সিচুয়েশনটা। এতে যেটা হবে, পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরের স্ট্যাবিলিটি একটা
হুমকির সম্মুখে, আই মিন স্টেবিলিটি উইল বি ইন কোয়েশ্চেন। আর ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টেবিলিটি যদি ডিক্লাইন করে বর্তমান অবস্থার তুলনায়, সেটা আবার কান্ট্রি রেটিং কে এফেক্ট করবে, কারণ কান্ট্রি রেটিং এর অনেকগুলাই প্যারামিটারের মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টেবিলিটি একটা ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। তো কান্ট্রি রেটিং এফেক্ট হবে, কান্ট্রি রেটিং এফেক্ট হলে বুঝতেই পারছেন যে এটা একটা পুরো সাইকেলের মতো, একটা আরেকটাকে এফেক্ট করছে, এবং স্বাভাবিকভাবে ওইটার আবার ইম্প্যাক্ট, একটা সার্বিক একটা ইম্প্যাক্ট পড়ে যাবে অন্যান্য ফ্যাক্টরের ক্ষেত্রে। নাও করণীয় কি? গ্লোবাল রেসপন্স একটু বলে নেই জাস্ট সংক্ষেপে, যে এই ক্ষেত্রে গ্লোবাল রেসপন্স কি কি তারা ইনিশিয়েটিভ নিয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বোর্ড যে কথাটা বারবার করতে বলেছে সেটা হচ্ছে ইনফরমেশন শেয়ারিং, যেটা ডক্টর হাসান হাবিবও বলার চেষ্টা করছিলেন, যে আমাদেরকে একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ার করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিস্ক অ্যাসেস গুলো ঠিকমতো করতে হবে, এবং কোঅর্ডিনেশন অফ রেসপন্সেস অন পলিসি ইস্যুস, যে সমস্ত পলিসি মেজার গুলো আসছে তার মধ্যে প্রপার কোঅর্ডিনেশন থাকতে হবে। বিসিবিএস, দ্যাট ইজ বাজেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন, তারা অলরেডি বলেছে যে এক্সপেক্টেড ক্রেডিট লসের জন্য তারা একটা নতুন গাইডলাইন দিয়েছে, যে এক্সপেক্টেড ক্রেডিট লসের ক্ষেত্রে ক্যাপিটাল ক্যালকুলেশনটা কি হবে, যেহেতু পোস্ট কোভিড সিনারিওতে এক্সপেক্টেড ক্রেডিট লস বেড়ে যাবে, সো তারা একটা আলাদা সেপারেট গাইডলাইন ইস্যু করেছে এই রিলেটেড। এবং ইউরোপিয়ান ব্যাংকিং অথরিটি তারা বলছে যে এই মুহূর্তে আমাদের উচিত হবে কোর অপারেশনের ফোকাসটা বাড়ানো, আদার দেন অন্যান্য অ্যাক্টিভিটির তুলনায়। নাও আমি জাস্ট দু একটা আমার যা অবজারভেশন বলে যে করণীয় কি শেষ করছি। প্রথমে হচ্ছে যে যেহেতু আমার মেইন ফোকাস ক্রেডিট রিস্ক, আমি ক্রেডিট রিস্কের ক্ষেত্রে করণীয় কি সেটা বলছি। ব্যাংকের জন্য যেটা করণীয়, প্রথমে হচ্ছে স্ট্রং এন্ড প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট, একটা এমআইএস লাগবে, একটা থরো অ্যাসেসমেন্ট লাগবে। আসলে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন এতদিন যাই করেছে না কেন, আমার কাছে মনে হয় যে পোস্ট কোভিড সিনারিওতে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কাজ হবে সবচেয়ে বেশি, কারণ একটা প্রপার তথ্য ম্যানেজমেন্টের কাছে যদি উপস্থাপন করা না যায় যে আসলে আমি কি কি রিস্ক ফেস করবো এবং আমার কি কি করণীয়, কি করলে আমি রিস্কটাকে মিটিগেট করতে পারবো বা মিনিমাইজ করতে পারবো, সেক্ষেত্রে একটা থরো অ্যাসেসমেন্ট অফ রিস্ক, যেটা হাসান হাবিব বলছিলেন এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, ওই টাইপের একটা অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট দরকার। অফকোর্স একটা স্ট্রিক্ট মেজার অফ ফর বরোয়ার সিলেকশন। আমি বলবো যে এতদিন আমরা যেভাবেই করি না কেন, এইবার বিশেষ করে পোস্ট কোভিড সিনারিওতে আমার বরোয়ার সিলেকশন হতে হবে খুবই, মানে পলিসি ক্রাইটেরিয়া হতে হবে খুবই স্ট্রিনজেন্ট। কেন? কারণ আমার লেন্ডিং রেট হচ্ছে 9%, অ্যাজ পার ডিসিশন অফ দি সেন্ট্রাল ব্যাংক আমাদের গভর্নমেন্ট লেন্ডিং রেট 9%। 9% লেন্ডিং রেটের ক্ষেত্রে আমার কোনোভাবেই অ্যাডভার্স সিলেকশন অফ বরোয়ারের কোনো সুযোগ নাই, কারণ আদারওয়াইজ আমি ব্যাংক যেটা দেখা যাবে যে নেগেটিভ টেরিটরিতে চলে যাবে, তার প্রফিট, তার অ্যাকচুয়ালি এফেক্টিভ রেট অনেক কমে যাবে যদি এনপিএল বেড়ে যায়, রং বরোয়ার সিলেকশন হয়। সেক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে আমাকে বরোয়ার সিলেকশনের ক্ষেত্রে। ক্যাপিটাল বাড়ানোর জন্য, এটা গেল ক্রেডিট রিস্ক মিনিমাইজ করার জন্য, এর পাশাপাশি ক্যাপিটাল বাড়ানোর চেষ্টা করতে হবে। স্বাভাবিকভাবেই গুড বরোয়ার সিলেকশন করলে ক্যাপিটাল বাড়বে, যেহেতু রিস্ক ওয়েটেড অ্যাসেট কমবে। আরেকটা বিষয় বোধহয় একটু চিন্তা করতে হবে ব্যাংক অথরিটিকে, ম্যানেজমেন্টে যারা আছেন, সেটা হচ্ছে ডিভিডেন্ডের ব্যাপারে একটু মনে হয় কনজারভেটিভ অ্যাপ্রোচে যেতে হবে আমাদেরকে নেক্সট ইয়ারে। কারণ আমি যদি খুব লিবারেল অ্যাপ্রোচে যাই, তাতে আমার ক্যাপিটাল রিটেইন, আমার আর্নিং রিটেইন করে ক্যাপিটাল বাড়াতে হবে। শেয়ার হোল্ডার হয়তো একটু মনক্ষুণ্ণ হবেন, কিন্তু তাদের এটাও মনে করতে হবে যে তাদের ইনভেস্টমেন্টটা কিন্তু লং রান। আমি যদি একটা পার্টিকুলার ইয়ার একটু স্যাক্রিফাইস করতে পারি, আমি বলছি না ডিভিডেন্ড দিতে দেওয়া যাবে না, ডিভিডেন্ড দেওয়া যাবে, বাট কনজারভেটিভ অ্যাপ্রোচে যেতে হবে ব্যাংকগুলোকে, যাতে করে আর্নিং রিটেইন করার মাধ্যমে আমি ক্যাপিটাল বাড়াতে পারি। সেন্ট্রাল ব্যাংকের জন্য আমার আমি জাস্ট যেটা অলরেডি সেন্ট্রাল ব্যাংক বেশ কিছু মেজার দিয়েছেন, তারা হয়তো তারা আরো কিছু মেজার তারা দিবেন প্রয়োজনে। কিছু ক্ষেত্রে আমার মনে হয় কিছু রেগুলেশন একটু শিথিল করা যেতে পারে, যেমন লিকুইডিটির ক্ষেত্রে এলসিআর 100% রাখার যে রিকোয়ারমেন্ট ব্যাপার আছে, সেটা হয়তো একটু রিল্যাক্সেশন করার ব্যাপারে বিবেচনা করতে পারেন, কারণ ইন্ডিয়াতে এলসিআর কে অলরেডি 80% নামিয়ে নিয়ে আসা হয়েছে বিকজ অফ দিস কোভিড সিনারিও। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বোর্ড তারা যেটা পুরো পৃথিবী ওয়াইজ তারা যেটা স্ট্রেস টেস্টিংটা করে থাকে এবং এটার উপর অত্যন্ত এমফাসিস দিয়ে থাকে, সেটা তারা 2021 পর্যন্ত পোস্টপোন করেছে, যে এই আগামী 2 বছর তারা স্ট্রেস টেস্ট করবে না, কারণ স্বাভাবিকভাবে এই সিচুয়েশনে স্ট্রেস টেস্ট করলে ব্যাংকগুলো সাকসেসফুল হবে না। সেইটা একটা ব্যাপার। এবং আরো কিছু ডেডলাইনের ব্যাপারে যদি সেন্ট্রাল ব্যাংক কিছু রিল্যাক্সেশন এনশিওর করতে পারে, যাতে করে ব্যাংক তার কোর ইস্যুতে ফোকাস করতে পারে। এন্ড ফাইনাল যেটা বোথ ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক বিবেচনা করতে পারে, সেটা হচ্ছে হয়তো আমাদেরকে মার্জার এন্ড অ্যাকুইজিশনের ব্যাপারটা একটু স্ট্রংলি ভাবতে হবে, কারণ আগামী 3-4 বছরে হয়তো এই পোস্ট কোভিড এর এফেক্টের কারণে বেশ কিছু ব্যাংকের অবস্থা যদি আনস্টেবল হয়ে যায়, না হলে তো ভালোই, কোনো সমস্যা নাই, কিন্তু যদি হয়ে যায় তাহলে হয়তো মার্জার এন্ড অ্যাকুইজিশন একটা সলিউশন হতে পারে, যাতে করে আমরা এই
এক্সট্রিম ব্যাড সিনারিও থেকে ওভারকাম করতে পারি। তো এই ছিল আমার আপাতত বক্তব্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মিস্টার মডারেটর, ইয়েস স্যার। আচ্ছা আমি কি দুই চারটা কথা এই যে আগে হয়ে গেল, পরে হয়তো প্রসঙ্গ আসবে আমি পাবো না, অথবা আমারও আমি জানি না কতক্ষণ আমাকে থাকতে হবে। 9টা নাগাদ, 9টা পর্যন্ত আমি থাকতে পারবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আচ্ছা। আমরা এখনই চলে যাচ্ছি হচ্ছে সর্বপ্রথম ধন্যবাদ জানাই নেহাল আহমেদ স্যারকে আপনার অসাধারণ বক্তব্যের জন্য। আমরা এখন চলে যাব আমাদের সাথে যারা লাইভ আছেন এখন তাদের কাছে, এবং প্রথমে আমি যাব হচ্ছে আমাদের একজন পার্টিসিপেন্ট যারা লাইভ আছেন, মোহাম্মদ বুরহানুদ্দিন তালুকদার, উনি ব্যাংক এশিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট। বুরহানুদ্দিন সাহেব, আপনাকে অনুরোধ করব আপনার কোশ্চেনটি প্লেস করার জন্য আমাদের সম্মানিত অতিথিদের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। we can hear you loud and clear. Thank you. I am very much excited to attend this conference. এবং সম্মানিত ট্রাস্ট ব্যাংকের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও ফারুক মহিউদ্দিন স্যারকে পেয়ে খুবই ভালো লাগছে। যে আমাদের আজকের এই সিনারিওতে যেটা নেহাল স্যার বলছিলেন যে পোস্ট কোভিড সিনারিওতে আসলে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টেই সবচেয়ে বড় একটা ভাইটাল কোশ্চেন বা ভাইটাল একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। সেটা সেক্ষেত্রে যেটা উনি বলেছেন যে সেক্ষেত্রে আমাদের বড়োয়ার সিলেকশনটা বড় একটা ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রণোদনার ক্ষেত্রে কাস্টমারদের সাথে ব্যাংকের যে জায়গাটায় একটা সমস্যা অ্যারাইজ করতেছে যে হাউ ক্যান ব্যাংক হেল্প দেম, এবং সেই ক্ষেত্রে যেটা বারবার বলা হয়েছে যে ব্যাংক ওই কাস্টমারকেই শুধু ফাইন্যান্স করবে যে কাস্টমারের রিপেমেন্ট ক্যাপাসিটিটা কোয়ালিটি সম্পন্ন এবং সেই হি ক্যান রিপে দ্য ক্যাপাসিটি অফ দ্য লোন। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে দেখছি যে আসলে যে কাস্টমার শুধু ব্যাংকের সাথেই গুড রিলেশনশিপ আছে এবং পেমেন্ট ক্যাপাসিটি ভালো, শুধু আমরা তাদেরকেই পেমেন্ট করি, তাদেরকে আমরা এই রিফাইন্যান্সিং বা এই লোন স্ট্রাকচার আমরা নিতে পারবো। তো সেই ক্ষেত্রে ফর্মালিটিস গুলোর ক্ষেত্রে কি যে প্রসেসটা আছে এটা এখনো কিন্তু সবার কাছে এক ধরনের অস্বচ্ছ ধারণা আছে যে কিভাবে এই প্রসেসটা যাবে। সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক কি ভূমিকা রাখবে আর কমার্শিয়াল ব্যাংকগুলো কি ভূমিকা রাখবে, এই জায়গাটা যদি একটু ক্লিয়ারলি বলেন তাহলে আসলে আমরা ফিল্ড লেভেল থেকে আমাদের কাস্টমারদের সেই সাপোর্টটা দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। সম্মানিত অতিথিদের কাছে বলবো আপনারা যদি আপনাদের যে কোনো একজন যদি এই কোশ্চেনটার উত্তর দিতেন। আমি একটু কথা বলি। এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে আমি আরো দু চারটা কথা একটু বলার প্রয়োজন মনে করছি, যেগুলো হয়তো আমি প্রথমে বলিনি। রিস্কের কথা যখন আসছিল, আহসান হাবিব একটা কথা বলেছেন যে ব্যাক টু পিএলসি গুলোর ব্যাপারে, কিংবা নেহাল আহমেদ সাহেব বলেছেন ডিভিডেন্ড, তারপরে ক্যাপিটাল ইত্যাদি ইস্যুতে। কিন্তু রিস্কের যে বিষয়গুলো ছিল আমি প্রথম যেগুলো বলতে চাইছিলাম সেগুলো কিন্তু ওখানে তখন কিন্তু ফুলি এক্সহস্টিভ ছিল না। আমি দুটো সিম্পল রিস্কের কথাই বলি। প্রথম কথা হচ্ছে যে 5,000 কোটি টাকা আমাদেরকে সেন্ট্রাল ব্যাংক থেকে দেওয়া হচ্ছে ফর ওয়েজেস অফ দ্য আরএমজিস। এই 5,000 কোটি টাকা যে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 3 মাসের স্যালারি। এখন প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কিন্তু এগুলো তারপরে আমাদের থেকে এটা আদায় করা শুরু করবে, মানে ওয়েদার উই গেট ইট ব্যাক ফ্রম দ্য আরএমজি ফ্যাক্টরিজ অর নট, আমাদের কিন্তু ফেরত দিতে হবে টাকাটা। এটা একটা বড় ধরনের সমস্যা দেখা দেবে, কারণ আমরা যাদেরকে স্যালারি দিচ্ছি, এমনকি মার্চের স্যালারি আমাদের দিতে হয়েছে নিজের ফান্ড থেকে, যেটা সেন্ট্রাল ব্যাংক থেকে পাই না। আমরা এপ্রিল মে জুনটা পাবো। মার্চের কথা বাদ দিলেও এপ্রিল মে জুনে যে 5,000 কোটি টাকা ব্যাংকগুলো পেয়েছে সেগুলো ফেরত দিতে হবে। সেই ফেরত দেওয়ার ক্যাপাসিটি কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক যাই দিক না কেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো অধিকাংশই কিন্তু এটা তাদের রেগুলার এক্সপোর্ট প্রসিড থেকে দেওয়া সম্ভব হবে না। দেয়ার উইল বি অ্যানাদার বিগ রিস্ক যেটা আমরা ফেস করতে যাচ্ছি। নতুন তো বাদে দিলাম, নতুন আমরা ধরছি না। এখন নেহাল সাহেব যেটা বলছিলেন যে ডিউ ডিলিজেন্স কিংবা বড়োয়ার সিলেকশনে আমাদের আরো মনোযোগী হতে হবে কিংবা ডিউ ডিলিজেন্সটা এনশিওর করতে হবে। আমি সেই দিকে না গেলেও আমাদের এক্সিস্টিং গুলো নিয়ে আমরা এখন চিন্তিত বিশেষ করে।
আরেকটি রিস্ক যেটা আমি এখন এন্টিসিপেট করছি, আমাদের ওয়াইড রেঞ্জ অফ বরোয়ারদের যে মাইন্ডসেটের কথা ভেবেই বলছি, যে আপনি দেখেন এই প্যান্ডেমিক সিনারিওর অনেক আগে থেকে গত 1 বছর ধরে আমাদেরকে বাধ্য করা হচ্ছিল এবং ফাইনালি বাধ্য করা হয়েছে 9% ইন্টারেস্টটা এনশিওর করার জন্য, এবং 1 এপ্রিল থেকে এটাকে একেবারে আমাদের উপরে আমাদেরকে মানতে বাধ্য করা হয়েছে। এই যে 9%-এর কথাটা এসছে, যেটা ব্যাংক মানে বিভিন্ন জনের প্রেসারেই হোক যেভাবেই হোক হয়েছে, এখন পোস্ট কোভিড সিনারিওতে আমি আশঙ্কা করছি যারা এইটা 9% নামিয়ে আনতে আমাদেরকে বাধ্য করেছেন, তারা তখন কিন্তু একটা নতুন অজুহাত বলবেন যে না, 9% ইজ নট ইভেন সাফিসিয়েন্ট ফর আস, এখন 9% আমরা দিতে পারবো না, এটাকে 5% করে দিতে হবে। দেন ওয়ে ডু ইউ গো? এই রিস্কটার কথা আমরা ভেবেছি কিনা? 9% কিন্তু এখন পোস্ট প্রি কোভিড সিনারিওতে, যখন কোভিড এর কোনো ধরনের পূর্বাভাসই ছিল না, তখনই যদি 9% হয়, তাহলে পোস্ট কোভিড সিনারিওতে এটা কত পার্সেন্ট হতে পারে, এটা আপনারা ভেবে দেখবেন। এটা আমি আমার একটা খুব দৃঢ়মূল ধারণা, আশঙ্কা যেটা আসবে, কিন্তু এটা একটা ইস্যুস। আরেকটা ইস্যু হচ্ছে ডিভিডেন্ড। আমরা জানি অনেক জায়গায় বলছে, যে ইউরোপিয়ান ইউনিয়নও বলেছে, এবং ফাইনালি পাকিস্তান কিন্তু অলরেডি সেন্ট্রাল ব্যাংক তারা বলে দিয়েছে যাতে কোনো ডিভিডেন্ড দেওয়া না হয়। এই যে ক্যাপিটালের কথা নেহাল সাহেব বললেন, যে ক্যাপিটালের একটা বড় দেখা দেবে কিংবা ইরোশন হবে। ব্যাংকগুলো যদি 1 বছর ডিভিডেন্ড না দেয়, তাহলে ক্যাপিটাল বেসটা যে ইরোশনটা হবে সেটা কিছু মাত্রায় এটাকে একটা সামাল দেওয়া যাবে। পাকিস্তান, আপনারা মনে খবর পেয়েছেন, পাকিস্তান এটাকে বলছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ পাকিস্তান কিন্তু অলরেডি তারা বলেছে এই বছর যাতে ডিভিডেন্ড দেওয়া না হয়। এখন আমাদেরটা আমরা কোথায় আছি বুঝে নেন। মনে করেন আমি সেন্ট্রাল ব্যাংক বললো না, আমার ব্যাংক না, যে কোনো ব্যাংকের বোর্ড সিদ্ধান্ত নিল যে না, এবার কোনো ডিভিডেন্ড নেব না, ঠিক আছে। কিন্তু সেখানে যে আরেকটি বিপদ উৎপেতে আছে আমাদের সামনে, সেটাকে আপনারা জানেন হয়তো নিশ্চয়ই, যে আমি যদি নতুন অর্থ বিলে যেটা বলা হয়েছে, এই বছর আমি যদি কোনো ডিভিডেন্ড না দিই, ব্যাংকগুলোকে এনবিআর একটা বাড়তি ট্যাক্সের আকারে পেনালাইজ করবে। এটা হচ্ছে এক, ডিভিডেন্ড না দেওয়ার ক্ষেত্রে। ডিভিডেন্ড যদি দেই, সেই ডিভিডেন্ডের 50% যদি ক্যাশ না দেই, তখনও কিন্তু আমাকে একটা বাড়তি ট্যাক্স দিতে হবে। ওয়ে ডু উই গো? আপনারা কেউ ভেবেছেন কিনা? কিন্তু আমি কিন্তু এটাকে অনেক বড় ধরনের চ্যালেঞ্জ এবং বড় ধরনের সমস্যা মনে করছি সামনে, যে ডিভিডেন্ড না দেওয়া হচ্ছে আমাদের জন্য ভালো হতো, ব্যাংকের হেলথের জন্য, ক্যাপিটাল হেলথের জন্য। আবার না দিলে আমাকে যে বাড়তি ট্যাক্স দিতে হবে, সেটা বহন করবে কে? এই বড় সমস্যাগুলো কিন্তু 3-4টা সমস্যা আমি যেটা বললাম, সেটা কিন্তু আমার কাছে খুব বিশাল চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে সামনে, যেটা কথা আমি আগে তো বলিনি। আর ব্যাংকের শেয়ার বুরহান সাহেবের প্রশ্নটা ছিল হচ্ছে যে, আমার যদি মনে থাকে, এটা ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি দেখবে না সেন্ট্রাল ব্যাংক দেখবে, এটাই কি আপনার প্রশ্ন ছিল? বুরহান সাহেব, হ্যালো, স্টিমুলাস প্যাকেজটা কিভাবে ব্যবহার করবেন ওনারা আর কি? আচ্ছা, স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে বলে আসার ব্যাপারে আপনার কথা একটু বলি। সেটা হচ্ছে যে আপনি একটা আশঙ্কা প্রকাশ করছিলেন যে সরকার যখন তার ফিসক্যাল পলিসি এগুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, তখন কিন্তু ব্যাংকের প্রায়োরিটিটা সামনে আসবে না। কিন্তু এই যে স্টিমুলাস প্যাকেজ যেগুলোর কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু পরোক্ষে এক ধরনের ফিসক্যাল পলিসির ইমপ্লিমেন্টেশন বলে আমি মনে করি। সুতরাং যে কোনো কিছু আপনি করতে যান না কেন, ব্যাংক ছাড়া চলবে না। কিন্তু কি সেটা ব্যাংক বলেন, যেটা এখন প্রয়োজন ফিসক্যাল পলিসির মাধ্যমে, যদি আমি যেটা অর্থনীতি ইকোনমিক থিওরিতে বলা হয় যে টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট, টু জেনারেট এমপ্লয়মেন্ট, সো দ্যাট সাধারণ মানুষের ইনকাম লেভেলটা বাড়ে, যাতে কনজাম্পশন প্যাটার্নটা চেঞ্জ হয় কিংবা কনজাম্পশনটা বাড়ানো যায়, যাতে ইকোনমির চাকাটাকে ঘোরানোর স্পিডটা বাড়ানো যায়। এগুলো সবগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে যাবে, কিংবা হোয়াট এভার এটা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল কিংবা ব্যাংক, তার মাধ্যমে যেতে হবে। সুতরাং এখানে ব্যাংকে একেবারে হয়তো ইগনোর করার স্কোপ খুব বেশি এটা থাকবে না। সিদ্ধান্তটা অবশ্যই ফিসক্যাল পলিসির মাধ্যমে আসবে, যেগুলো জন্য কিন্তু ব্যাংকগুলোকে ইনভলভ করতে হবে। সেই আশঙ্কাটা আমি এই মুহূর্তে করছি না, সেটা ব্যাংকগুলোকে ইগনোর করার স্কোপ হয়তো হবে না। আমি যে সমস্যাগুলো বললাম, সেগুলো ব্যাপারে আপনারা যারা একাডেমিশিয়ান আছেন তারা একটু ভাববেন। বিশেষ করে আমি ডিভিডেন্ডের কথা বলছি, খুব ভালো হতো যে আমি ডিভিডেন্ড দিতে না পারতাম। ক্যাপিটাল নেহাল সাহেবের
কনসার্নটাকে আমি অ্যাড্রেস করে বলছি খুব ভালো হতো ডিভিডেন্ড দিতে না পারলে, যেটা আমরা অলরেডি হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নও বলছে, কিন্তু আমাদের দেশে এটা সম্ভব হবে কিনা, ব্যাংকগুলো ডিভিডেন্ড না দেওয়ার রিস্কটা কেন নেবে বাড়তি ট্যাক্স দিয়ে? এটার জন্য তো আমার পলিসি সাপোর্ট কিংবা আমার আইন চেঞ্জ করার একটা বিষয় আছে। এটা নিয়ে আমি যতটুকু জানি আমাদের অ্যাসোসিয়েশন ব্যাংকার্স যারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে টেক আপ করেছে, আমি জানি না এটা কতখানি সফল হবে তারা। ফারুক ভাই একটা ক্লারিফিকেশন দেই, প্লাস ব্রন সাহেবের ওই ব্যাপারটা একটু অ্যাড্রেস করি। একটা প্রথমত হলো আসলে ব্যাপারটা এটা না, সেটা হলো যে মানে এখন এই যে যখন ক্রাইসিস পরিস্থিতি থাকে তখন ব্যাংকগুলো যে স্টিমুলাস প্যাকেজ যাই ডিক্লেয়ার করা হোক না কেন, ওই রিলেটেড যত প্রবলেম ব্যাংকাররা নিজেরা ফেস করে ওই কথাগুলো শোনার মতন মানসিক অবস্থা ফিসকাল অথরিটির থাকে না। সেই কথাটাই বললাম আপনাকে। কিন্তু যে স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করা হয়েছে, খেয়াল করবেন এটা সারা পৃথিবীতেই তাই, এটা ব্যাংকিং চ্যানেলের মধ্য দিয়েই যাবে, এটা ঠিক। কিন্তু রিমেম্বার দিস, ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু ইমিডিয়েটলি তেমন কোনো বড় ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বা বেনিফিট আনবে। এটা 1 বছর থেকে 3 বছরের মধ্যে হয়তো আমরা এর একটা পরিবর্তন দেখতে পারি। যদি বলেন যে এখন শুধু পেমেন্টকে ফ্যাসিলিটেট করছেন, এখন কি বড়োয়ার সিলেকশন, নতুন করে বড়োয়ার সিলেকশন করার মতো মানসিক স্ট্রেংথ আপনার কাছে আছে? আই ডোন্ট বিলিভ। নাই, সেটাই বলছিলাম, রাইট। জি, এখন ধরেন ওনাদের যে বরং এখন যদি আমরা এই যে কারাবেন, যেমন এর ফলে কোন জিনিসটা হতে পারে বলে আমার মনে হয়, যদি আমরা ওই রকম একটা কন্টিনজেন্সি টিম করে যদি স্টিমুলাস প্যাকেজটাকে আমরা কোন ধরনের ক্লায়েন্টদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ব্যাংকাররা নিজেরাই এখন স্ট্র্যাটেজি তৈরি করে, তাহলে কিন্তু এই মুহূর্ত থেকে সে প্ল্যানিংটার জন্য কাজ করা সম্ভব হবে যে এইটা আপনি কিভাবে, এটা থেকে ব্যাংক কিভাবে বেনিফিটেড হতে পারে, আপনার ক্লায়েন্ট কিভাবে বেনিফিটেড হতে পারে। বিকজ ক্লায়েন্ট বেনিফিটেড হবে বলেই আমি বেনিফিটেড হবে, ইন দ্যাট সেন্স ইনডাইরেক্টলি হয়তো ব্যাংকের কিছুটা লাভ হতে পারে। আর একটা জিনিস হলো যে আপনি যদি এখন এইটাকে না করেন, ইন্টারনালি কোনো ব্যাংক যদি এই ধরনের পলিসি তৈরি না করেন বা স্ট্র্যাটেজি ঠিক না করেন যে কি করে ক্লায়েন্টরা বেনিফিটেড হবে, আপনারা আমার থেকে ভালো জানেন যে ব্যাংকের কিছু নির্দিষ্ট ক্লায়েন্ট এই সময়ের মধ্যে এটার থেকে বেনিফিটেড হয়ে যাবে, এবং সেটা থেকে আলটিমেটলি ব্যাংকের যে কারণে এই প্যাকেজটা করা, যে ভালো ক্লায়েন্টদেরকে সাপোর্ট করা, তারা যেন ঘুরে দাঁড়াতে পারে, সেই বেনিফিটটাই হবে না। সো ট্রান্সপারেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে ব্যাংকগুলো যদি ইমিডিয়েটলি ওনারা নিজেদের পোর্টফোলিওটাকে অ্যাসেস করে, ক্লায়েন্টদের অবস্থা অ্যাসেস করে, স্টিমুলাস প্যাকেজটা অ্যাসেস করে ওনারা আইডেন্টিফাই করে ফেলেন যে আমরা আমাদের এই ধরনের ক্লায়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য এইভাবে প্রচেষ্টা চালাবো, এন্ড দ্যাট ইজ ওপেন টু এভরিবডি, আই এম টেলিং ইউ, সেটাও কিন্তু ক্লায়েন্টদের কাছে একটা রাইট কাইন্ড অফ মেসেজ দেবে যে তাদের আপনাদের প্রতি সেই ট্রাস্ট এবং কনফিডেন্স কিন্তু বাড়বে বলে মনে করি। কিন্তু ওইটার একেবারে ইমিডিয়েটলি বেনিফিট আমরা মানে ইকোনমিতে দেখবো ব্যাংক এটার পাবে, আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হয় না। শুধু ব্যাংক পাবে না আপনার ইমিডিয়েট রেজাল্ট, যারা পাবে, যাদের জন্য দেওয়া হচ্ছে তারাও যে ইমিডিয়েট রেজাল্ট পাবে সেটা আমি মনে করি না। এখানে বেশি সবচেয়ে ইস্যুটা ছিল যে স্টিমুলাস প্যাকেজের কথা আমরা যেটা বলছি, তার প্রত্যেকটা কিন্তু ঋণ, এবং বাংলাদেশ ব্যাংকের এই যে 30,000 কোটি টাকা কিংবা 20,000 কোটি টাকা যাই দেওয়া হোক না কেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যাংকের ডিউ ডিলিজেন্সের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, ব্যাংকের ওন রিস্ক পলিসি উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সুতরাং ব্যাংকগুলো যখন, অফকোর্স ব্যাংকগুলো তো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা তো আর কোনো সরকারি ওই যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চালানোর জন্য টাকা দিয়ে ওদের, ব্যাংকগুলোর ব্যবসার অংশ হিসেবে কিন্তু এগুলো দিতে হবে। এখন ব্যাংকগুলো কিভাবে ইন্টারেস্ট সাবসিডি পাবে, কিন্তু রিস্ক কিন্তু ব্যাংকের উপরে। সুতরাং এই যে স্টিমুলাস প্যাকেজ যাই দেওয়া হোক, তা কিন্তু পোস্ট কোভিড সিনারিও ইকোনমিক ডাউনটার্ন, ইকোনমিক যেটা ঘটবে সেটা কিন্তু এটাতে পুরোপুরি এটা সমাধান হবে না। যেটা ফিসকাল মেজার যেটা বলা হচ্ছে সেটাই কিন্তু এখন খুব বেশি রকমের প্রয়োজন, যেটা কেইনস সাহেব বলে গিয়েছিলেন আমাদেরকে, যে এই সময়ে সরকারি ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলোকে বাড়াতে হবে, এবং সাধারণ লোকজন যারা পভার্টি লেভেলের কাছাকাছি, তাদের ইনকামটা যাতে বাড়ানো যায়, সেটা দিয়ে কিন্তু আপনার এই রিসেশনের প্রসেসটাকে কন্ট্রোল করা যাবে। ব্যাংকের এই প্যাকেজ দিয়ে কিন্তু রিসেশনের প্রসেসটা কন্ট্রোল করা যাবে না। এখন ফিসকাল পলিসি ওইভাবে কাজ না করে রিসেশনের মেজারটাকে যদি ঠেকানোর চেষ্টা না করে রিসেশনের সিচুয়েশনটাকে, তাহলে ব্যাংকের স্টিমুলাস প্যাকেজ দিয়ে কি হবে বলেন? আপনার সাধারণ লোকের যদি পারচেজিং পাওয়ার না থাকে, আমার
এসএমই কিংবা স্মল বড়োয়ার যারা, তাদের ব্যবসার ইনকামটা আসবে কোথেকে? তাদের কাস্টমারও তো সেই নিম্ন আয়ের লোকজনই, তাই না? সেই নিম্ন আয়ের লোকজনের যদি ইনকাম লেভেলটা ফিসকাল মেজারের মাধ্যমে বাড়ানো না হয়, আমার এইসব স্টিমুলাস প্যাকেজ কিন্তু অধিকাংশ মাঠে মারা যাবে। সেইটাও আমি বলে রাখছি, এটা আমি মনে করি, এটা আপনারা তো স্বীকার করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা, কারণ আমি শুধু ব্যাংক নিয়ে কথা বলছি না, ভাবছিও না, আমি এজ এ হোল টোটাল ইকোনমি প্লাস দ্য ব্যাংক, দুটা নিয়ে ভাবতে হচ্ছে এখন। এটা হচ্ছে আমার বক্তব্য ছিল। ধন্যবাদ স্যার। আমরা জানি যে আপনার আসলে সময় স্বল্পতার কারণে আপনাকে যেতে হবে, বাট আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে শেষ একটা প্রশ্ন স্যার নিতে চাই। আমাদের লাইভ পার্টিসিপেন্টের কাছে যাওয়ার আগে আমাদের কমেন্ট বক্সে একটা কোশ্চেন এসেছে আপনার কাছে, জি যদি আপনি অনুমতি দেন স্যার। জি জি শিওর। জি, কোশ্চেনটা হচ্ছে, ডিউ টু COVID-19 if the client be defaulted, is it be ethical to hold responsible to the bankers, and how to handle with full defaulters? প্রথম কথা হচ্ছে যে ব্যাংকার্স উইল ইট বি এথিক্যাল টু মেক দ্য ব্যাংকার্স লায়াবল, এটা কি প্রশ্ন? জি জি না, কিন্তু কথা হচ্ছে না, ব্যাংকার্স থেকে লায়াবল কেন করা হবে? সুতরাং এখানে ওই প্রশ্নটা আসছে না। প্রথম কথা হচ্ছে, এটার জন্য আমার COVID-19 এর কারণে যদি কোনো লোন ডিফল্ট হয়, তার জন্য নেদার দ্য ক্লায়েন্ট নট ব্যাংক, এটা কেউ এটার জন্য লায়াবল না, ব্যাংক ক্লায়েন্টও তো লায়াবল না। আমরা যেসব ক্লায়েন্ট বিভিন্ন আনফোরসিন এবং আনকন্ট্রোলেবল কারণে যারা ডিফল্টার হয়, আমরা তাদের প্রতি সবসময় সহানুভূতিশীল। আমাদের কোনো ধরনের সহানুভূতি নেই তাদের প্রতি যারা হচ্ছে উইলফুল ডিফল্টার। এই কথাটা আমি অনেকবার বিভিন্ন ভাবে বলেছি। সুতরাং COVID-19 এর কারণে যেসব লোন ডিফল্ট হবে, সেখানে অবশ্যই ব্যাংকগুলো তাকে বাঁচানোর জন্য, তাকে রেসপাইট দেওয়ার জন্য সব ধরনের সবকিছু করবে, এবং সেটা করতে হবে ব্যাংকগুলোকে। কারণ আমরা যখন বুঝি যে একজন বড়োয়ার, তার কোনো ফল্ট নাই, এই COVID-19 এর কারণে তার ব্যবসা মার খেয়েছে বলে সে ডিফল্টার হচ্ছে, সেখানে আমি তার প্রতি আমার এটা কারোর প্রতি দায় চাপানোর কিছু নেই। ক্লায়েন্টকেও তো আমি দায় চাপাবো না, আমি জানি কেন হয়েছে। ইফ আই নো দ্য বিজনেস, ইফ আই নো দ্য পার্সন বিহাইন্ড দ্য লোন। সুতরাং ব্যাংকগুলো অবশ্যই তার জন্য এগিয়ে আসবে, এটা কাউকে লায়াবল করার প্রশ্ন এখানে আসে না। কিন্তু ব্যাংকগুলোকে এটা করতে হবে ফর ইটস সার্ভাইভাল, ফর ইটস loan portfolio, as well as to make the borrower to survive. সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, যে যারা সত্যিকার কোভিড আক্রান্ত তাদের জন্য ব্যাংকগুলো থাকবে, এটা আমার মত। আমি অ্যাজ এ ব্যাংকার, অ্যাজ এ ক্রেডিট পার্সন, অ্যাজ এ রিচ পার্সন, আমি এটাই মনে করি। ধন্যবাদ স্যার। আমাদের সময় স্বল্পতার কারণে ফারুক মাইনুদ্দিন আহমেদ স্যার উনি আমাদের সাথে এখন আর থাকতে পারছেন না, বাট স্যার অনেক ধন্যবাদ আমাদের এই লাইভ সেশন আপনাকে অংশগ্রহণ করার জন্য স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ এভরিবডি। আমি আপনাদের এই মূল্যবান বক্তব্য খুব বেশিক্ষণ এনজয় করতে পারছি না, তবে আমরা থাকতে পারলে ভালো হতো। ফিউচার আবার দেখা যাবে, কোনো এক সময় একটা সময় নিয়ে আমরা বসতে পারি। জি স্যার। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট, আমাদের পরবর্তী লাইভ পার্টিসিপেন্ট আমাদের সাথে যারা আছেন তাদের মধ্য থেকে আমি কোশ্চেন করতে চাচ্ছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তাহমিনা জামান খান, উনি আমাদের সাথে আছেন। আপনার প্রশ্নটি করবেন দয়া করে। তাহমিনা জামান খান, উনি সম্ভবত এখন আমাদের সাথে, ওনার যোগাযোগটা সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট জিয়াউল হাসান সাহেব, আপনি আপনার প্রশ্নটি করবেন। আমি অনেকক্ষণ তো শুনছিলাম প্রোগ্রামটা, আমি এর আগে সেশনটাও ছিলাম, এটা আমাদের অনেক হেল্প হয়েছে এই স্যার যে বক্তব্য, মূল্যবান বক্তব্যগুলো আসান স্যার দিচ্ছিলেন এবং আজকে নেহাল স্যার দিচ্ছেন। আমি আসান স্যার আমার খুবই প্রিয়, আমরা বিএডিএম এ ওনার ট্রেনিং খুব এনজয় করি, উনি ওনার থেকে অনেক গাইডেন্স নিয়ে থাকি। তো আমার আসলে কোশ্চেন আসান স্যারের কাছে, স্যার যেটা বলছিলেন ব্যাক টু ব্যাক এলসি এন্ড স্যার ট্রেডের পার্সপেক্টিভ অনেক কিছু বলছিলেন। আমি আসলে ট্রেডের বেসিক্যালি ট্রেডে কাজ করি। তো স্যারের কাছে আমার কোশ্চেন যে আমরা আসলে ইউসিপি বা ইলেকট্রনিক ইউসিপিটা এখনো ইমপ্লিমেন্ট করতে পারছি না কেন? মানে এই সময় কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে সবকিছু ইলেকট্রনিক্যালি করতে হচ্ছে অনেক কিছু, হ্যাঁ, সেটা আমাদের বাধাটা কোথায়?
বা ডিজিটাল ব্যাংকিংটা আমরা করতে পারছি না কেন? এখনো দেখা যাচ্ছে যে আমরা যে স্টিমুলাস প্যাকেজ দিব, অনেক গার্মেন্টস ওয়ার্কারদের কিন্তু এমএফএস অ্যাকাউন্ট নেই বা অ্যাকাউন্ট নেই, সেটা একটা বেশ সমস্যা হচ্ছে আমাদের জন্য। আরেকটা স্যারের আমার লাস্ট কোশ্চেন, যেটা হলো ওপেন অ্যাকাউন্টটা আসলে আমরা কেন করতে পারছি না আমাদের দেশে, মানে রেগুলেটরি পার্সপেক্টিভ আমাদের ওপেন অ্যাকাউন্টে ট্রেড করতে বাধা কোথায়, যেখানে আসলে ব্যাংকারদের ইনভলভমেন্টটা কমে যাবে? থ্যাংক ইউ। প্রথমত ইউসিপির কথা যদি বলেন, ইউসিপি কিন্তু অনেক আগেই আইসিসি লঞ্চ করেছে, পরবর্তী সময়ে আপডেট করা হয়েছে। কিন্তু ইউসিপির জন্য যে কম্প্রিহেন্সিভ প্ল্যাটফর্ম দরকার, কমপ্লিট ডিজিটালাইজেশন এন্ড অল দোজ, তারপরে ডিজিটাল ডকুমেন্ট অ্যাকসেপ্টেন্স, ওই রেগুলেটরি চেঞ্জ গুলো কিন্তু ডেভেলপিং কান্ট্রি গুলোতে সেভাবে এখনো পুরোপুরি অ্যাকসেপ্ট করা হয়নি। হয়তোবা এখনকার পরিস্থিতিতে আপনি দেখবেন কিছু স্পেশাল মেজার্স নেওয়া হয়েছে আইসিসির রিকমেন্ডেশনের কারণে, যে যদি ইভেন কোনোভাবে ডকুমেন্টটাকে পাস অন করা হয় অনলাইনের মাধ্যমে, কমিউনিকেশনও যদি ডকুমেন্ট পাস অন করা হয় যাতে গুডস রিলিজ করা যায়, পেমেন্টের ব্যবস্থা করা যায়, কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্টের জন্য আইসিসি বলেছে। বাট যদি বলেন যে কম্প্রিহেন্সিভ ইউসিপি ব্যবহার, সেক্ষেত্রে দুটো জিনিস, একটা হলো ডিজিটালাইজেশনে যাওয়া ব্যাংকিং এর, যেটার জন্য প্ল্যাটফর্ম গুলো কিন্তু তৈরি হয়েছে। আসলে এখন কিন্তু ওইদিকে মুভ করার সময় এসছে বোধহয়। এই কোভিড-19 সিনারিও আমাদেরকে আবার লেসন দিচ্ছে যে উই শুড মুভ টুয়ার্ডস দ্যাট, কোনো সন্দেহ নেই আমাদেরকে সেই দিকে মুভ করতে হবে। অ্যাবাউট ওপেন অ্যাকাউন্ট, এটা একটা ট্রেডিশনাল প্রশ্ন, এবং আমি ব্যক্তিগতভাবে কখনোই মনে করি না উই শুড মুভ টুয়ার্ডস দ্যাট। এটা কারণ অন্য জায়গায়। একটা হলো যে ওপেন অ্যাকাউন্ট, কোন প্রোডাক্ট ভালো বা খারাপ দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ওপেন অ্যাকাউন্ট সিস্টেম যখন আমরা আমাদের কনটেক্সটে ডেভেলপিং কান্ট্রির জন্য বা বাংলাদেশের মতো কান্ট্রির জন্য চালু করব, তার মানে কিন্তু আমি ধরে নেব যে আমাদের কন্ট্রাক্ট গুলো লিগালি এনফোর্সেবল। খেয়াল করেন এগুলো লিগালি এনফোর্সেবল কিনা, বায়ার সেলারের মধ্যে কন্ট্রাক্ট গুলো লিগালি এনফোর্সেবল কিনা, না। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হলো, কারণ আমরা কন্ট্রাক্টের এগেইনস্টে ব্যাক টু ব্যাক খুঁজি, সেটা নিয়ে আমরা বিপদে আছি, নাম্বার 1। নাম্বার 2 হলো সেই দেশের জন্য ওপেন অ্যাকাউন্ট সুইটেবল যেখানে আমরা ধরে নেই যে বায়ার সেলাররা তারা কান্ট্রি রিস্কটাকে অ্যাড্রেস করতে পারে, নিজেরাই করে। কিন্তু আমাদের ওই কালচারটা ডেভেলপই করেনি, কান্ট্রি রিস্কটা আমাদের মোটামুটি ব্যাংকাররাই অ্যাড্রেস করছে আমাদের এখানে। তার মানে ক্রেডিবিলিটি ইস্যু একটা বড় জিনিস, নাম্বার 1। নাম্বার 2, এখন আরেকটা এডিশনাল পয়েন্ট যুক্ত হয়েছে। খেয়াল করবেন, আমেরিকাতে বাংলাদেশ থেকে টাকা চলে যায়, কানাডাতে টাকা চলে যায়, আর আমাদের এখান থেকে যায়। সুতরাং ওদের মানি লন্ডারিং অ্যাড্রেস করার ওয়ে আর আমাদের মানি লন্ডারিং অ্যাড্রেস করার ওয়ে কিন্তু ডিফারেন্ট। সো মানি লন্ডারিং রিস্ক যদি আপনি আইডেন্টিফাই করেন, তাহলে আমার জন্য মানি লন্ডারিং রিস্ক একরকম, ওনাদের জন্য মানি লন্ডারিং রিস্ক কিন্তু আরেক রকম। আমি ঠেকাই, উনি যদি বলেন বিভিন্ন দেশে যারা মানে ইলিগাল ওয়েতে এই সমস্ত ফান্ডকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা ঠেকানোর জন্য এনাফ করছেন ডেভেলপ কান্ট্রিগুলো, আমি কিন্তু তা মনে করি না। এ পর্যন্ত ট্রেড বেস মানি লন্ডারিং এর মাধ্যমে আমরা ধরে নিই যে 80% বা তার থেকে বেশি মানে আউটফ্লো হয়। যদি যে টেকনিক গুলো আইডেন্টিফাই করেন, তাহলে ইটস ক্লিয়ার যে মানি লন্ডারিং টেকনিক গুলো যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে, যেগুলো এ পর্যন্ত বের করা হয়েছে, সেগুলো এলসির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ, ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে কিছুটা ইফেক্টিভ, ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্রিটিক্যালি ইনএফেক্টিভ। তাহলে আপনি বলবেন, আমি এটা কিন্তু বলছি না যে এলসির মাধ্যমে মানি লন্ডারিং হয় না, হয়। এলসির মাধ্যমে মানি লন্ডারিং হলে অ্যাটলিস্ট আমি দেখতে পারি সামথিং ইজ গোয়িং রং, কিছু একটা রং হচ্ছে, আমি অন্তত বুঝতে পারি। কিন্তু আমি যখন ওপেন অ্যাকাউন্ট বা তার মাধ্যমে কিন্তু আমরা বুঝতেও পারি না। আপনি বলবেন ডেভেলপ কান্ট্রিকে আইডেন্টিফাই করতে চায় না, হয়তো চায় না, হয়তো আমি মনে করি ক্রস বর্ডার ফান্ড ফ্লোর অনেক কিছু তারা আইডেন্টিফাই করতে চায় না, অথবা চাইলেও দে হ্যাভ গট সেভারাল আদার মেশিনারিজ যেটা দিয়ে তারা এই ক্রাইম গুলোকে ডোমেস্টিক ইকোনমিতে অ্যাড্রেস করতে পারে। সো যদি বলেন আমাদের ওপেন অ্যাকাউন্টে যাওয়ার ক্ষেত্রে এখন বড় বাধা কোনটা, দুইটাই। এক নম্বর হলো ব্যবসায়ীরা এখনো কান্ট্রি রিস্ককে আমাদের কনটেক্সটে অ্যাড্রেস করার জন্য সাফিসিয়েন্টলি রেডি বলে আমি মনে করি না। নাম্বার 2, ট্রেড বেস মানি লন্ডারিং কে যদি অ্যাড্রেস করতে চান, যেটা আমাদের জন্য খুব সিভিয়ার এই মুহূর্তে, তাহলে কিন্তু এলসি ইজ দ্য বেস্ট প্রোডাক্ট, কোনো সন্দেহ নাই। আর আমরা যখন এলসি হ্যান্ডেল করি, তখন কিন্তু ওপেন অ্যাকাউন্টের অল্টারনেটিভ হিসেবে হ্যান্ডেল করি না। আমরা এলসি যখন অ্যাড্রেস করি, উই ট্রাই টু অ্যাড্রেস এ নাম্বার অফ রিস্ক টুগেদার। ওপেন অ্যাকাউন্ট কিন্তু একটা পেমেন্ট মেথড, আর এলসি কিন্তু একটা পেমেন্ট, একটা ফাইন্যান্সিং, একটা গ্যারান্টি রিলেটেড রিস্ক, একটা ডকুমেন্ট, অনেকগুলো রিস্ক আমরা একসাথে কভার করি। বাট ইয়েস, আই এগ্রি, সিলেক্টেড ক্লায়েন্টদের জন্য কেস টু কেস বেসিসে ওপেন অ্যাকাউন্ট অ্যালাউ করা যেতে পারে। বিকজ ওপেন অ্যাকাউন্ট যেহেতু সারা বিশ্বে পপুলার, সেক্ষেত্রে বড় বড় সিলেক্টেড ক্লায়েন্টের জন্য স্পেশাল কেস হিসেবে
ওপেন অ্যাকাউন্ট অ্যালাউ করার সেই প্রভিশন, রেগুলেটরি প্রভিশন রাখা যেতে পারে। বাট জেনারিক ওপেন অ্যাকাউন্ট অ্যালাউন্স হয়তো দেশের জন্য খুব সুইটেবল কিছু হবে বলে মনে করি না। ধন্যবাদ ডক্টর হাসান হাবিব স্যার। আশা করি জিয়াউল হোসেন সাহেব আপনার উত্তরটি আপনি পেয়েছেন। জি, থ্যাংক ইউ স্যার। আমি কি এটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারি কিনা স্যার? জি স্যার, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ধরেন এই কোভিড সিচুয়েশনে এখন আমাদের ইম্পোর্ট পেমেন্টটা হয়তো বাধাগ্রস্ত হবে কিছু কিছু ব্যাংকে। অনেক লোকাল ব্যাংকের যে পেমেন্টগুলো, লোকাল ব্যাক টু ব্যাক অনেক পেমেন্টগুলো আটকে যাচ্ছে বা আমরা পাচ্ছি না টাইমলি। এটা সব ব্যাংকেরই হয়তো এই অভিযোগটা আছে। বা ক্রস বর্ডার যে পেমেন্টগুলো সেগুলো হয়তো আমার কাস্টমার টাইমলি নাও করতে পারে। তো সেক্ষেত্রে স্যার কারেন্টলি রেটিং এ ইম্প্যাক্টটা আসলে কিরকম আসতে পারে বা আমরা হয়তো একটা ইম্প্যাক্ট দেখবো কিনা কোভিড-19 আফটার কোভিড-19? অ্যাবসলিউটলি, এটা কান্ট্রি রেটিং এ একটা ইম্প্যাক্ট হবে। আপনি দেখো রেপুটেশন রিস্ক এফেক্টেড হবে, কান্ট্রি রেটিং এ এফেক্টেড হবে, কারণ অলরেডি একটা প্র্যাকটিস আপনি খেয়াল করবেন। অলরেডি কিন্তু যেটা হয়তো এইচএসবিসি করবে না, অনেক রেপুটেড ব্যাংক করবে না, কিন্তু অনেক দেশের অনেক ব্যাংক, হয়তো বা আমাদের দেশেও আমি ফেলতে পারবো না, যে আমরা অলরেডি কি করা শুরু করেছি দেখেন, যাতে পেমেন্ট না করতে হয় স্পিরিয়াস এলসি তে স্পিরিয়াস আপনার ডিসক্রিপেন্সি টেন্ডেন্সি বেড়ে গেছে। তার মানে এগুলোর থেকে কিন্তু এগুলো পুরোপুরি কান্ট্রি রিস্ককে এফেক্ট করবে, এগুলো আপনার রেপুটেশনকে এফেক্ট করবে, কান্ট্রি রিস্ক রেটিং কে এফেক্ট করবে, এবং কান্ট্রি রিস্ক রেটিং কে এফেক্ট করা মানে ইট উইল এফেক্ট এ নাম্বার অফ আদার থিংস, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো অবশ্যই এটা এফেক্ট করবে, বিকজ আপনারা ব্যাংকাররা এই লায়াবিলিটি থেকে বাঁচার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পন্থা বেছে নেয়, এবং তার মধ্যে একটা অবভিয়াসলি যেটা আমি আগেই বলেছি, স্পিরিয়াস, এটা টেন্ডেন্সি কিন্তু অলরেডি বেড়ে গেছে যে কোনোভাবে পেমেন্ট না করা বা পেমেন্ট ডিলে করা। অবশ্যই এটা এফেক্ট করবে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ডক্টর হাসান হাবিব স্যার। আমরা পরবর্তীতে চলে যাব আমাদের আরেকজন লাইভ পার্টিসিপেন্ট, উনি আমাদের সাথে এখন আছেন, আবু মুসা খালিদ সাহেব, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আপনার কোশ্চেনটি করবেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ভাই হাসান হাবিব স্যারের কাছে আমার কোশ্চেন। হাসান হাবিব স্যার তো আমাদের অনেক পপুলার স্যার, আমাদের খুব প্রিয় স্যার, তাই কোশ্চেনটা আসলে অনেকটাই সাপ্লিমেন্টারি কোশ্চেনের সাথে মিলে যায়। আসলে আমাদের যে ব্যাংকগুলো এই কোভিড-19 সিচুয়েশনে স্যার, আমরা যারা ডকুমেন্ট রিসিভ করতেছি, অনেক ব্যাংক আছে তারা সেন্ট্রাল ডিসপাস বন্ধ রাখছে, ইম্পোর্ট ডকুমেন্ট রিসিভ করতেছে না, দ্যাট ইজ অ্যানাদার কেস। কিন্তু আমরা যারা রিসিভ করতেছি স্যার, লজিক্যালি স্যার আমাদের ইম্পোর্টাররাও এখন তো স্যার অনেক প্রবলেমে আছে, তারা গুডস উঠাতে পারতেছে না। এ সাইডে যে ডকুমেন্ট গুলো ডিসক্রিপেন্ট সেগুলো নিয়ে আমার কোনো ইয়ে নেই, কিন্তু ক্লিন ডকুমেন্টস গুলো স্যার আমরা এখন স্যার এই সিচুয়েশনে পেমেন্ট তো ব্যাংক টু ব্যাংক আন্ডারটেকিং, এটা ঠিক আছে, আমার ব্যাংকই করতে হবে, তারপরেও স্যার এখানে স্যার আমাদের একটু প্রবলেমে পড়ে যাচ্ছে আর কি। কি পন্থা অবলম্বন করতে পারি আমরা স্যার? দেখেন, যে আপনি যে প্রবলেমটা বললেন, এইটাই বোধহয় সবচেয়ে বড় প্রবলেম এই মুহূর্তে। এটি বড় মুহূর্তে, যেটা একটু আগে বলছিলাম যে অনেক সময় এই জন্য ক্লিন ডকুমেন্ট হলেও আমি এটাকে ক্লিন বলতে পারছি না, বা যেটা কোনো উপায় নাই আমায় ক্লিন বলতেই হচ্ছে, সেখানে হয়তো আপনারা আমার থেকে ভালো জানেন অনেক ক্ষেত্রে ইম্পোর্টারকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, ইম্পোর্টার ডকুমেন্ট নিতে আসছেন না, আপনার লায়াবিলিটি সেখানে আছে। হয়তো আমরা যেমন ব্যাক টু ব্যাক লায়াবিলিটির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হয়তো আমরা ইডিএফ এ অ্যাক্সেস পাওয়ার বাড়ানো, লায়াবিলিটিটাকে ঠেলে পিছনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেগুলো ব্যাংকের উপরে এসে পড়বে। অবভিয়াসলি যে জিনিসটা এই মুহূর্তে এইটার থেকে, যেমন এটা কিন্তু আইসিসিও বলেছে যে ফোর্স মেজর মানে ফোর্স মেজর আওতায় এটা পড়বে না, মানে প্রোটেকশনটা আপনি পাচ্ছেন না। সুতরাং সেই জন্যই কিন্তু ভয়টা, যে এখানে একটা লায়াবিলিটি কিন্তু ক্রিয়েট হচ্ছে। এবং আমরা কিন্তু মনে করি এই যে প্রবলেম গুলো আপনারা ফেস করছেন, এই মুহূর্তে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, দায়গুলো তৈরি হচ্ছে, ডকুমেন্ট ঠিক আছে কিন্তু ইম্পোর্টার রিসিভ করছে না, একটা এক্সট্রাঅর্ডিনারি সিনারিও, কিন্তু এটা ফোর্স মেজরও বলছে না। সুতরাং লিগ্যাল প্রোটেকশনের জায়গাটা খুবই উইক, অনেস্টলি লিগ্যাল প্রোটেকশনের জায়গাটা খুবই উইক। সুতরাং যে জিনিসটা আমি মনে করি কালেকটিভলি এই প্রবলেম গুলো কিন্তু আপনাদেরকে সেন্ট্রাল ব্যাংকে জানিয়ে রাখা খুবই প্রয়োজন, যে এটা গ্র্যাভিটি কতটুকু, যেটা আমি আগে বলেছি, ওই যে কন্টিনজেন্সি যে গ্রুপ, যে টিম তৈরি করা হচ্ছে, তাদের মাধ্যমে এই জিনিসটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছে জানিয়ে রাখা খুব জরুরি, বিকজ এগুলোর সলিউশন এক্সট্রাঅর্ডিনারি সলিউশন হবে, রেগুলার সলিউশন এখান থেকে খোঁজার কোনো উপায় নাই, বিকজ প্রবলেমটাই এক্সট্রাঅর্ডিনারি একটা প্রবলেম। বাট এগুলো যদি সাডেনলি পুরো জিনিসটা আমরা রেগুলেটরি অথরিটির কাছে পাস অন করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে এগুলো তাদের জন্য অ্যাড্রেস করা দ্যাট উইল বি রিয়েলি ডিফিকাল্ট। আমার মনে হয় আপনাদের এই প্রবলেমগুলো রেগুলেটরি অথরিটি এবং লোকাল আইসিসির কাছে পুরো জিনিসগুলো, অবশ্য আইসিসি বা
গ্লোবাল আইসিসিও এক্ষেত্রে কোনো রেগুলেটরি সলিউশন কিন্তু দেননি। ওনারা যেটা সলিউশন দিয়েছেন, আপনারা নিজেরাই ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করেন, নিজেদের মধ্যে কমিউনিকেশন করে ইউ সেটল ইউর প্রবলেম। ব্যাপারটা তাই, এক্স্যাক্টলি আপনি যদি পুরোটা পড়েন, দ্যাট ইজ দ্য থিম। বাট আমি মনে করি এখন রিস্ক ম্যানেজমেন্ট টুল হিসেবে প্লিজ কালেক্ট অল দোজ ইনফরমেশন, কতটুকু লায়াবিলিটি তৈরি হচ্ছে, কোন ধরনের প্রবলেম গুলো আপনারা ফেস করছেন, কালেক্টিভলি ইউ শুড ইনফর্ম দিস টু দ্য রেগুলেটরি অথরিটি, বিকজ এটা সলিউশন করতে গেলে ইউ নিড এক্সট্রাঅর্ডিনারি সলিউশন অ্যাজ ওয়েল। রেগুলার সলিউশনের জায়গা আসলে নাই। ধন্যবাদ হাসান হাবিব স্যার। লাইভ পার্টিসিপেন্টদের কাছ থেকে আমরা সর্বশেষ কোশ্চেন নিব। বুরহানুদ্দিন খন্দকার ব্যাংক এশিয়া লিমিটেডের উনি একটা কোশ্চেন করেছিলেন স্যার আপনাকে প্লেস করার জন্য, ডক্টর হাসান হাবিব স্যার। ইজ ইট পসিবল টু মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ইন বাংলাদেশ আফটার কোভিড-19? আমি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে খুবই উৎসাহিত না। দেখেন, মার্জার এবং অ্যাকুইজিশন দুইটা জিনিস একসাথে করা না। মার্জার এবং অ্যাকুইজিশন কোনো না কোনো সময় একটা হয়তো সলিউশন হিসেবে আমাদেরকে ভাবতে হবে যে ব্যাংক কি করে বের হবে। বাট কোভিড-19 এর পরপরই মার্জার অ্যাকুইজিশনের মতন একটা মেজর, এটা একটা রিফাইন্ড ওয়েতে মার্জার অ্যাকুইজিশনের দিকে মুভ করা দরকার। কেন? আপনি খেয়াল করেন বাংলাদেশে যে দুই একটা মার্জার অ্যাকুইজিশনের এক্সাম্পল আছে, এক্সপেরিয়েন্স কিন্তু মোটেও ভালো না। সেই মার্জার অ্যাকুইজিশনের এক্সপেরিয়েন্স কিন্তু ভালো না। মার্জার অ্যাকুইজিশন হতে গেলে একই রকম অর্গানাইজেশন, তাদের সবকিছু সিমিলার, অনেক কিছু ক্লায়েন্ট বেস, এভরিথিং, দেয়ার আর লট অফ থিং, অনেক কিছু কনসিডারেশনের জায়গা আছে। খেয়াল করবেন আমরা 2007 সালে একটা বাংলাদেশ ব্যাংকের কিন্তু আপনার একটা এরকম একটা গাইডলাইন বা মানে আগের থেকে এরকম একটা ইনিশিয়েটিভ তৈরি করা হয়েছিল 2007 সাল থেকে। সেই কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্কটা কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এখনো আমরা দাঁড় করাতে পারিনি। সো কোভিড-19 এর পরপরই দিস কুড বি ওয়ান অফ দ্য অপশন যে হাউ টু এটা ম্যানেজ কি করে করবেন। বাট আমি এটাকে এক্স্যাক্টলি মার্জার অ্যাকুইজিশন বলবো না ওই সেন্সে। মার্জার অ্যাকুইজিশন যদি বলেন যে মার্জার অ্যাকুইজিশন ইজ দ্য সলিউশন, তাহলে এটা একটা রেগুলার সিস্টেমের আওতায় কিভাবে মার্জার অ্যাকুইজিশন করবেন। বাট এখানেও আপনাকে সলিউশন এক্সট্রাঅর্ডিনারি খুঁজতে হবে। আপনি যদি একটা কোম্পানিকে কোনোভাবে ম্যাচ করিয়ে আরটার সাথে মার্জ করেন ফর দ্য টাইম বিং, ওটাকে দাঁড় করানোর জন্য, এটা রেগুলার মার্জার অ্যাকুইজিশন না। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই রকম এনভায়রনমেন্ট, ওই রকম আইন তৈরি, সে ধরনের গাইডলাইন তৈরি বা যে প্রিকন্ডিশন গুলো থাকলে আইডিয়াল মার্জার অ্যাকুইজিশন হয়, সেগুলোর জন্য কিন্তু আমরা রাইটলি এখনো রেডি হইনি। সো এটার পরপরই যদি এই ধরনের কোনো ইনিশিয়েটিভে যাওয়া হয় যে কোনো একটা প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, সেটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিনারিও হতে পারে। বাট আমি মনে করি এখন দেখবেন কোভিড-19 এর পরপরই, বিকজ মার্জার অ্যাকুইজিশন একটা রেগুলার সিনারিও, মানে রেগুলেশন থাকবে, গাইডলাইন থাকবে, এই ধরনের সিনারিও হলে মার্জার অ্যাকুইজিশন হবে, এইভাবে হওয়া উচিত। এরপরে হয়তো কিছু ব্যাংককে বাঁচাতে গেলে ওরকম এক্সট্রাঅর্ডিনারি সাহায্যের প্রয়োজন হতে পারে, ক্যাপিটাল ইনজেকশনের প্রয়োজন হতে পারে, গভর্নমেন্টের সাপোর্টের প্রয়োজন হতে পারে, সেটা অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে মানে যখন রেগুলেশন বা গাইডলাইন, ওই পরিস্থিতিটা আমরা এতদিন তৈরি করতে পারিনি, হঠাৎ করে হয়তো মার্জার অ্যাকুইজিশনের রাস্তাগুলো যে খুব বড় ধরনের বেটার সলিউশন আনবে, কারণ আমাদের দুই একটা যে এক্সপেরিয়েন্স আছে সেটা তো ভালো কিছু দেয়নি আসলে। দ্যাট মে নট বি দ্য আলটিমেট সলিউশন, দ্যাট কুড বি ওয়ান অফ দ্য অপশনস দে মে থিংক। বাট হয়তো এই পরিস্থিতির পরে ইমিডিয়েটলি ওই ধরনের মানে মার্জার অ্যাকুইজিশন করে তাদেরকে একেবারে রাইট জায়গায় নিয়ে আসাটা দ্যাট বি টাফ। কার সাথে মার্জার অ্যাকুইজিশন করবেন? আমি তো মনে করি সবারই অবস্থা মোটামুটি একই দিকে আমরা যাচ্ছি, তাদের সাথে করবেন সবাই। আপনি যদি বলেন তাহলে যে ভালো সে ভালোই, যেগুলো খারাপ হবে সবাই কিন্তু মোটামুটি খারাপ অবস্থা থাকবে। সবারই হয়তো ইউনিফর্ম সাপোর্টের প্রয়োজন হতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর হাসান হাবিব স্যার। এই পর্যায়ে লাইভ সেশনের এই পর্যায়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের পেজে যারা অলরেডি কমেন্ট করেছেন বা বিভিন্ন ধরনের কোশ্চেন আপনারা প্লেস করেছেন, এই কোশ্চেনগুলো নিয়ে আমরা এখন যাব। প্রথমেই আমরা কোশ্চেন করব নেহাল স্যারকে। কোভিড-19 আমাদের কি কোনো নতুন রিস্ক ম্যানেজমেন্টের কৌশল শেখালো? গতানুগতিক রিস্ক ম্যানেজমেন্টের যে কৌশলগুলো ছিল তার বাইরে গিয়ে আমাদের কোন কোন বিষয়গুলো আরো বিবেচনা করতে হবে বলে মনে হচ্ছে? নেহাল স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যেটা শুরুতেই ফারুক মনিউদ্দিন স্যার বলে গেছেন যে প্যান্ডেমিক রিস্ক। আমরা অনেক রিস্কের নাম শুনেছি, অনেক রিস্ক নিয়ে কথা বলেছি, বাট এইরকম একটা সিনারিও যে হতে পারে এবং তার কারণে ব্যাংক এবং সমস্ত বিজনেস প্রতিষ্ঠান যে এইভাবে এফেক্টেড হতে পারে, সেটা হয়তো আমাদের ধারণার বাইরে ছিল কমপ্লিটলি। তো কোভিড আমাদেরকে আসলে ওটাই শিখালো। ইভেন বলতে পারেন যেটা হয়েছে এই ক্ষেত্রে যে অনেক ব্যাংকের
কন্টিনজেন্সি প্ল্যান আছে। আমরা সবসময় রিস্ক ম্যানেজমেন্টে পড়াই কন্টিনজেন্সি প্ল্যান। তো কন্টিনজেন্সি প্ল্যানটা কিন্তু সবসময় থাকে হাইপোথেটিক্যাল, ওটা টেস্ট করার কোনো সুযোগ থাকে না। তো কোভিড-19 আমাদেরকে ওটাও টেস্ট করার সুযোগ তৈরি করে দিয়েছে যে আমরা কন্টিনজেন্সি প্ল্যানটা আমাদের আসলে কতটা এফেক্টিভ, আসলে কি আমরা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করতে পারছি, যেটা আছে সেটা কতটা এফেক্টিভ, এবং যেটা আরো কি কিছু করার সুযোগ আছে, এই জায়গাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এবং সবসময় আমরা ইভেন বাজেল কনটেক্সটে, যেহেতু আমি বাজেল নিয়ে কথাটা বলেছি, আমি ওইটাকেই রেফার করে বলি, আমাদের ওখানে একটা রিস্কের কথা বলা আছে, আদার ম্যাটেরিয়াল রিস্ক। হোয়াট ইজ দ্যাট, মানে এটাকে ডিফাইন করাটা ডিফিকাল্ট ছিল। এখন এটা সহজেই সবাই বুঝতে পারবেন যে আদার ম্যাটেরিয়াল রিস্কটা আসলে কি। সবকিছুর পরেও যে একটা আদার, ওই আদারটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এইটা আমাদের, এই জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। কোভিড আমাদেরকে আসলে ওই লেসনটাই দিয়ে গেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। নেহাল স্যারের কাছে আমাদের আরেকটা কোশ্চেন আছে, যেটা আমাদের কমেন্ট বক্সে এসছে ফেসবুক পেজের। As regulators are relaxing statutory requirement CRR to inject more money in the economy, so should Basel Committee adjust their provisions in capital adequacy like local regulators to reduce burden on the banks? Nehal sir. না, সরাসরি সিআরআরটা হচ্ছে কমপ্লিটলি জুরিডিকশন অফ দ্য লোকাল সেন্ট্রাল ব্যাংক। সো রেসপেক্টিভ কান্ট্রি সেন্ট্রাল ব্যাংক উইল ডিসাইড, এবং অ্যাকর্ডিংলি বাংলাদেশ ব্যাংক এটা ঠিক করেছে। একইভাবে বাজেল কমিটির যে সাজেশন, সেটাও লোকাল সেন্ট্রাল ব্যাংকের, মানে রেসপেক্টিভ কান্ট্রি সেন্ট্রাল ব্যাংক ঠিক করবে। এই মুহূর্তে বাজেল কমিটি থেকেও কোনো সাজেশন নাই এটা কমানোর ব্যাপারে। ইভেন সেন্ট্রাল ব্যাংকও হয়তো এটা কমাবে না। যেটা করতে পারে, হোয়াট আই থিঙ্ক, সেটা হচ্ছে যে এই রেগুলেশনকে কমপ্লাই করার যে ডেডলাইন, আমি যেটা আমার আলোচনায়ও বলেছিলাম, এই ডেডলাইনটাকে হয়তো একটু রিল্যাক্স করে দিতে পারে, বা একটু অমিট করা এই মুহূর্তে, যে না ঠিক আছে এটা কমপ্লাই হয় নাই, তোমার ঠিক আছে আমি হয়তো ওভারলুক করছি, একটা এক্সটেন্ড করে দেওয়া রিল্যাক্স টাইমটা, যে ঠিক আছে এখন এই জুনের মধ্যে করার কথা ছিল, ঠিক আছে ডু ইট বাই ডিসেম্বর বা ডু ইট বাই নেক্সট জুন। এইভাবে হয়তো জিনিসটাকে অ্যাড্রেস করা সম্ভব, রাদার রিডিউসিং দ্য রেগুলেটরি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ধন্যবাদ। আমাদের সম্মানিত নেহাল স্যার এবং আসান হাবিব স্যার, আপনারা যে কেউ এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারেন। কোশ্চেনটা হচ্ছে, there are lots of measures already taken by the regulator which will increase money supply in the economy. On the other hand, there will be shortage of food in post-COVID situation. In this scenario, will increase in money supply will increase inflation in the economy? দেখেন, ওইখানেই ব্যালেন্সটা করার ব্যাপার। আমরা যখন ক্রাইসিস সিনারিওতে উই টক অ্যাবাউট হেলিকপ্টার মানি, আমরা বলি যে কোনোভাবে ইকোনমিতে মানি ইনজেক্ট করেন, পেমেন্টকে প্রমোট করা হয় যাতে মানি সাপ্লাইটা সাফিসিয়েন্ট থাকে, ইজি মানি থাকে, যাতে ইকোনমি চলতে থাকে, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়। বাট সেক্ষেত্রে অবশ্যই আরেকটা জিনিস সাথে সাথে খেয়াল রাখতে হয় যাতে সেটা ইনফ্লেশনকে এফেক্ট না করে। এইটাই কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, দ্যাট ইটসেলফ, এটি একটা বড় বড় চ্যালেঞ্জ যে এই ব্যালেন্সিংটা কি করে মেনটেন করা। বিকজ পরবর্তী সময় আপনি ইজি মানি করে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু একটা লো ইনকাম পিপুলের কাছে হয়তো যদি ইনফ্লেশন হয় সেটা আরো ডিফারেন্টলি এটা ইকোনমিকে হার্ম করতে পারে, এফেক্ট করতে পারে। তো ওইখানে ওই ব্যালেন্সিংটাই কিন্তু মনিটর করতে হয়, ওইটাই মেনটেন করতে হয়। দ্যাট ইজ দ্য টাস্ক, ব্যাপারটা তাই, ওইটাই আসলে টাস্ক। এবং আমি একটা জিনিস একটু আগের ক্যাপিটালের ব্যাপারে শুধু একটা জিনিস একটু অ্যাড করি, সেটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে ক্যাপিটাল রিকোয়ারমেন্টের যে ইস্যুটা, যতদিন পর্যন্ত প্রবলেমটা শেষ হয় নাই ততদিন পর্যন্ত আমি রেগুলেটরি এক্সপেকটেশন সবসময় থাকবে ক্যাপিটাল বেশি হোক, ক্যাপিটাল কালেক্ট করা যায় কিনা, ক্যাপিটাল কোন সোর্স থেকে আসতে পারে, লেট আস সি, যদি এখন এক্সট্রাঅর্ডিনারি একটা সার্কামস্ট্যান্স। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটার জন্য বাসেল কমিটির কাছে যাওয়ারও প্রয়োজন নাই, বিকজ বাসেল কমিটির সেই রিকোয়ারমেন্ট গুলো ইন্ডিভিজুয়াল রেগুলেটরি অথরিটির সেই রাইট তারা আছে, তারা ফর দ্য টাইম বিং অ্যাডজাস্ট করতেই পারেন, তারা এগুলো করেনও, এবং এটা এক্সট্রাঅর্ডিনারি সিনারিওতে বোধহয় সম্ভব। বাট অবভিয়াসলি যদি আমরা সত্যি সত্যি এই ধরনের ক্রেডিট রিস্কের মধ্যে পড়ি, সুতরাং এগুলোকে অ্যাডজাস্ট করতে গিয়ে যে পরিমাণ ক্যাপিটালের প্রয়োজন হবে, পরবর্তী সময় যদি আবার এগুলো হয়তো ডিলে, মানে একটু নতুন করে রিশিডিউল করা যায় যে ইয়েস ফর দ্য টাইম বিং এই সময়ের জন্য ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা কমিয়ে এই পর্যায়ে নিয়ে আসা, তারপর আস্তে আস্তে বাড়ানো,
এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি সিনারিওর কথাও হয়তো ভাবতে হতে পারে একটা সার্টেন। এই জন্য বাসেল কমিটিতে যাওয়ার, বাসেলের মানে তাদের কাছে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাট ওই ধরনের সিচুয়েশনও হয়তো বা রেগুলেটরি অথরিটিকে ফেস করতে হতে পারে যদি ক্রেডিট রিস্কটা একটা বড় ধরনের সমস্যা আকারে আমাদের সামনে চলে আসে। ধন্যবাদ ডক্টর হাসান হাবিব স্যার এবং নেহাল স্যার। হ্যাঁ, আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। জি জি। হ্যাঁ, সেটা হচ্ছে যে দুটো বিষয়। একটা হচ্ছে অবশ্যই বাজেল কমিটি কিন্তু প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকের সেই ডিসক্রিশনারি পাওয়ারটা দিয়েই দিয়েছে, যে তারা কিন্তু ইভেন গ্লোবালি কিন্তু যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বাংলাদেশের সাথে কিন্তু তার সাথে মিল নাই। বাংলাদেশে 10%, গ্লোবালি ইট ইজ 8%। তার মানে দেখেন একটা ডিসক্রিশন কিন্তু আছে। সো ডিসিশন সেন্ট্রাল ব্যাংক নিবে কনসিডারিং দ্য গ্র্যাভিটি অফ দ্য সিনারিও। আর আগের প্রশ্নটার সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যে ফুড শর্টেজের যে কথা বলেছেন। দেখেন, ফুড শর্টেজ যদি আপনি ফিল্ড লেভেলের দিকে তাকান, সেখানে কিন্তু আমাদের এই একটা সেক্টরে কিন্তু আনএফেক্টেড, মানে ইন টার্মস অফ প্রোডাকশন। আমি ম্যানুফ্যাকচারিং সেক্টর এফেক্টেড, সার্ভিস সেক্টর এফেক্টেড, স্মল এসএমই মিডিয়াম এগুলো এফেক্টেড, কিন্তু এগ্রি সেক্টরটা ইন টার্মস অফ প্রোডাকশন আনএফেক্টেড। আমরা জানি যে বড়তে ভালো প্রোডাকশন হয়েছে, আমরা যেটা টেনশন করছি সেটা হচ্ছে যে এটাকে প্রপারলি আমরা ঘরে নিয়ে আসতে পারবো কিনা। আমাদের এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে সাপ্লাই চেইনে আমাদের এফেক্টেড জায়গাটা হচ্ছে সাপ্লাই চেইন। সে কারণেও কিন্তু মানি সাপ্লাই দরকার টু রিস্টোর দ্যাট সাপ্লাই চেইন। তাহলে কিন্তু আমি আবার খুব কুইক রিকভারি করতে পারবো, যাতে করে আমি ওই ক্রপটা জায়গা মতো পৌঁছে দিতে পারি। আমার মাঠে কিন্তু সবজি হচ্ছে, বাট সবজিটা ঢাকায় আসতে পারছে না, বিকজ আমার সাপ্লাই চেইনটা ব্রেক করেছে। সো ওই কারণে আপনি আবার ওইটাকে রিস্টোর করার জন্য কিন্তু আমার কিছুটা হলো মানি সাপ্লাই বাড়ানোর দরকার। হয়তো সেটা আবার অফকোর্স উইথ, আমি হাসান ভাইয়ের সাথে একমত যে আমার ওই ব্যালেন্সিংটা করে আমাকে ওইটাকে এনশিওর করতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ নেহাল আহমেদ স্যার। আসলে সময় স্বল্পতার কারণে আমরা আজকে আর এই লাইভ সেশন দীর্ঘায়িত করব না। প্রচুর কোশ্চেন ছিল, অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আমি আমাদের ফেসবুক পেজে, বাট আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে যে আমরা সবগুলো কোশ্চেন আমরা প্লেস করতে পারছি না। বাট আপনারা কাইন্ডলি আমাদেরকে ইমেল করুন info@qoqasia.com। গতবারের লাইভ সেশন যারা দেখেছেন অনেকে আমাকে ইমেল করেছেন বা ইনফোতে ইমেল করেছেন, এবং আশা করি তারা তাদের রিপ্লাইটা পেয়েছেন আমাদের কাছ থেকে। সো আমাদের কে কাইন্ডলি জানাবেন যে আমাদের লাইভ সেশনটি আপনাদের কেমন লাগলো। আমাদের সাথে সংযুক্ত থাকবেন কিউকিউ এশিয়া পেজের ফেসবুক পেজে, আপনারা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। পরবর্তীতে আমরা আরো টপিক নিয়ে, ইন্টারেস্টিং টপিক নিয়ে আসতেছি খুব শীঘ্রই, এবং ইট উইল বি আ কন্টিনিউড প্রসেস, চলতে থাকবে। আমাদেরকে আপনাদের কোনো ধরনের ফিডব্যাক, সাজেশন আমাদেরকে কাইন্ডলি জানাবেন যে কি ধরনের টপিক আমরা সামনে নিয়ে আসতে পারি, আপনাদের কি ধরনের স্পিকার বা আপনারা কোন ধরনের সেক্টরে কথা বলতে চাচ্ছেন, কাইন্ডলি আমাদেরকে জানাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এই মুহূর্তে আমি যেটা বলতে চাই কিউকিউ এশিয়া লিমিটেডের পক্ষ থেকে, the very important thing, we are in this global crisis together and inshallah we will get through this together. রমজান শুরু হচ্ছে, আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে খুব দ্রুতই পরিত্রাণ দেন। এবং সর্বোপরি যেটা আমি আমার তরফ থেকে আমি বলবো, আমরা এই সময় সবাই সবার পাশে দাঁড়াই। অ্যাটলিস্ট আপনি হয়তো আজকে রেস্ট্রিকশনের কারণে ঘরের বাইরে যেতে পারছেন না, বাট অ্যাটলিস্ট আমাদের সবার জায়গা থেকে আমরা যদি অন্তত পক্ষে এইটুকু খোঁজ নিই যে আমার প্রতিবেশী ঠিক আছে কিনা, আমার মনে হয় আমরা এক হতে পারবো। রেস্ট্রিকশনের কারণে আমরা বাইরে যেতে পারছি না, অনেক কিছু করতে পারছি না, বাট সবাই সবার জায়গা থেকে যদি আমরা একটু খোঁজ নিই আমাদের আশেপাশে যারা আছেন, আমার মনে হয় আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো সবাই একসাথে। আজকে আর দীর্ঘায়িত করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আবারও আসতেছি আপনাদের সামনে খুব শীঘ্রই। স্টে টিউন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।